মিস ক্লাসের শুরু থেকে রেকর্ডিংটা অন করবেন? থ্যাংক ইউ সো মাচ মিস। ওকে, তাহলে আজকে আমাদের হচ্ছে প্রথম লেকচার সিকোয়েন্সিয়াল সার্কিটসে। তো গত ক্লাসে মানে গতকালকে আর কি ল্যাবে তোমাদেরকে মোটামুটি আমি বেশ অনেক আইডিয়া দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে এখন বলি, যেহেতু তোমাদের ল্যাবটা হয়ে গেছে, সত্যি কথা বলতে কালকে যে ল্যাবটা আমরা করেছি বা কালকে যে কয়টা টপিক আমরা পড়েছি সেটা পড়তেই আমাদের 1 উইক চলে যাওয়ার কথা। তো যা হোক খুব ফাস্ট পড়িয়েছি আর তোমরাও কোঅপারেট করেছো, তো তোমাদেরকেও থ্যাংক ইউ, যার জন্য কালকে ল্যাবটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। আমি একটু নিজেও একটু টেনশনে ছিলাম যে কিভাবে তোমরা সবাই নিতে পারবা কিনা। যাই হোক, তো ধরে নিলাম যে সবাই নিতে পেরেছো। যদি কেউ নিতে নাও পারো, তার জন্য আমরা হচ্ছে আবার একটু রিভিউ করে তারপরেই আগাবো, ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিকোয়েন্সিয়াল সার্কিটস। তো গত ক্লাসে আমি যা বললাম আর কি, গতকালকে যেটা বললাম যে সিকোয়েন্সিয়াল সার্কিট আর কম্বিনেশনাল সার্কিটের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল সার্কিটে হচ্ছে মেমোরি থাকবে, এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিটে তোমার যে আউটপুটটা থাকবে সেই আউটপুটটা ডিপেন্ড করবে তোমার ইনপুটের উপরে, এবং বলো কিসের উপর ডিপেন্ড করবে? পাস্ট আউটপুট। পাস্ট আউটপুট বা আউটপুটস এর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সিয়াল সার্কিটে মানে আমরা মোটামুটি কালকে যা দেখলাম, মোটামুটি আমরা বুঝলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিটে কি হচ্ছে। দেখো সিকোয়েন্সিয়াল নামটাই দেখো, হ্যাঁ, সিকোয়েন্স থেকে আসছে। সিকোয়েন্স কি? তোমার হচ্ছে যে একটা সিকোয়েন্স থাকবে, বা ধরো একটা তোমার সংলগ্ন ভাব থাকবে, বা ধরো একটার সাথে আরেকটার হচ্ছে একটা সিকোয়েন্স থাকবে বা একটা ডিপেন্ডেন্সি থাকবে। যেমন আমাদের একটা আউটপুটের উপরে, হ্যাঁ, একটা পাস্ট আউটপুট যখন আবার ফিডব্যাক হিসেবে ইউজ হচ্ছে, তখন এটার উপরে কিন্তু আমার এই প্রেজেন্ট আউটপুটটা আবার ডিপেন্ড করছে। অথবা আমি যদি এই আউটপুটটাকে ফিউচার আউটপুট বলি, এটাকে প্রেজেন্ট আউটপুট বলি, তাও কিন্তু হয় যে আমার ফিউচার আউটপুট আমার প্রেজেন্ট আউটপুটের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো কম্বিনেশনাল সার্কিট এবং মেমোরি, এই দুটো ব্লকের কম্বিনেশনেই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। আবার এই মেমোরির সাথে দেখো এখানে একটা ক্লক সিগন্যাল আছে। এখন তো তোমরা মোটামুটি একটু আইডিয়া পেয়েছো যে ক্লক সিগন্যালটা কি, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটে মোটামুটি আমরা যে সার্কিট গুলো বা যে কম্বিনেশন গুলো নিয়ে আমরা কাজ করব, মোটামুটি তারা হচ্ছে কি ক্লক সিগন্যালের ট্রিগারিং এর মাধ্যমে তারা কাজ করবে, ঠিক আছে। তোমার ক্লক সিগন্যালের ট্রিগারিংটা তাদের উপরে, তাদের আউটপুটের উপরে কিছু না কিছু ইম্প্যাক্ট অবশ্যই আনবে। এখন তুমি ক্লক সিগন্যালটাকে কিভাবে কনসিডার করছো, পজিটিভ এজ ট্রিগারিং নাকি নেগেটিভ এজ ট্রিগারিং, সেটা হচ্ছে তোমার দেখার বিষয়, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার আউটপুটটা সেইভাবে চেঞ্জ হবে। তো এই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। এখন সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে আমরা পড়েছি যে সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল কি কি হতে পারে, ফ্লিপ ফ্লপ হতে পারে, কাউন্টার হতে পারে, রেজিস্টার হতে পারে। তো এখন দেখো সিকোয়েন্সিয়াল সার্কিটকে তুমি যদি ক্লাসিফাই করতে চাও, তাহলে তাকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এক হচ্ছে সিকোয়েন্সিয়াল সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, দুই হচ্ছে অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। আমি এখন বলবো যে সবাই একটু তোমাদের খাতায় লিখো উপরে সিকোয়েন্সিয়াল সার্কিট, এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিটের এই যে ডেফিনিশনটা এটা একটু লিখো। ক্লাসিফিকেশন দুই ধরনের আছে, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, এই দুটো একটু লিখো।
হয়েছে স্টুডেন্টস? জি মিস। সবার হয়েছে? জি মিস জি হয়েছে। মিস। ওকে, তাহলে দেখো আমরা কি বলেছি যে সিকোয়েন্সিয়াল সার্কিটকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে? যেখানে অল মেমোরি এলিমেন্টস ফাংশনিং উইথ সেম ক্লক পালস। ঠিক আছে, এখানে তোমার যে মেমোরি এলিমেন্ট গুলো থাকবে বা আউটপুটটা বা ইনপুট গুলো তোমার হচ্ছে সেম ক্লকের উপরে ডিপেন্ড করে আউটপুট প্রডিউস করবে। আর অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে কি হবে? মেমোরি এলিমেন্টস ওয়ার্কিং উইথ ডিফারেন্ট ক্লক পালসেস। ঠিক আছে, তোমার ইনপুট গুলো একটা ক্লক পালসের বা একটা কমন ক্লক পালসের উপর ডিপেন্ড করবে না, আরো কিছু অ্যাডিশনাল ক্লক পালসের উপরেও ডিপেন্ড করবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, আচ্ছা আমি আগাবো? জি মিস জি আগাতে মিস। পারেন। আচ্ছা, এখন আসো আমরা দেখি মাল্টি ভাইব্রেটরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তার আগে বলি মাল্টি ভাইব্রেটর কি। মাল্টি ভাইব্রেটর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে লজিক ডিভাইস গুলো আমরা এখন করব, যেমন হচ্ছে ফ্লিপ ফ্লপ, ল্যাচ, এগুলোকে বলে হচ্ছে মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে, এগুলোকে তুমি লজিক সার্কিট বলতে পারো, অথবা এটার আরেকটা নাম হচ্ছে মাল্টি ভাইব্রেটর। তো এই যে মাল্টি ভাইব্রেটর গুলো বা লজিক ডিভাইস গুলো বা লজিক সার্কিট গুলো, এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কি কি? বাইস্টেবল, মনোস্টেবল, অ্যাস্টেবল। ঠিক আছে, কি কি বলতো? বাইস্টেবল, মনোস্টেবল, স্টেবল। অ্যাস্টেবল। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা যে ফ্লিপ ফ্লপ করেছি, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ যে আমরা করেছি গতকালকে আমরা দেখেছি কয়েকটা, এই ফ্লিপ ফ্লপটা কিসের মধ্যে পড়ে? ফ্লিপ ফ্লপটা পড়ে হচ্ছে বাইস্টেবল মাল্টি ভাইব্রেটরের উপরে। তো আমরা আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা যে পড়াশোনাটা করব, আমরা মেইনলি আমাদের সিলেবাসে যে কন্টেন্ট গুলো আছে, আমরা বেশিরভাগই হচ্ছে বাইস্টেবল মাল্টি ভাইব্রেটরটাই আমরা স্টাডি করব। ঠিক আছে, আচ্ছা মনোস্টেবলটা হচ্ছে আমরা খুব একটা করব না। আর অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর কি, এটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি, তাহলে তোমাদের কাছে আরো ইন্টারেস্টিং লাগবে। দেখো বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর কাকে বলে? বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর হচ্ছে যে দুটো স্টেবল স্টেটের মধ্যে তার আউটপুট থাকবে। যেমন আমি একটু ড্র করে দেখাই, দেখো ধরো তার এই যে বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর যেটা, ধরো তার হচ্ছে দুটা স্টেবল স্টেট আছে। ঠিক আছে, এই হচ্ছে একটা স্টেবল স্টেট, ধরো 5 ভোল্ট বা হাই, এটাকে ধরি একটা স্টেবল স্টেট। ঠিক আছে, আর সাপোজ ধরো এই টাইম এক্সিসে আমি দেখাচ্ছি যে তার ট্রিগারিংটা কখন হচ্ছে। ধরো হচ্ছে তার সে এই স্টেটে ছিল, এখন তাকে আমি কোনোভাবে একটা ট্রিগার করলাম, সেটা পালস দিয়ে হতে পারে, হ্যাঁ, সেটা কোনো তোমার ক্লক সিগন্যাল দিয়ে হতে পারে, পালস দিয়ে হতে পারে। তো কি হচ্ছে, যখন আমি তাকে ট্রিগার করলাম তখন তার এই স্টেবল স্টেট থেকে সে আরেকটা স্টেবল স্টেটে চলে গেল, মানে ধরো হাই থেকে সে লো হয়ে গেল। এখন সে লো হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আরেকবার ট্রিগার হবে। যখন আরেকবার ট্রিগার হবে তখন সে আবার এই স্টেবল স্টেটটা চেঞ্জ করে সে আরেকটা স্টেবল স্টেটে চলে যাবে, মানে এই যে হাই চলে যাবে। তো কি হচ্ছে, বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর যেটা, তাদের হচ্ছে দুটা স্টেবল স্টেট থাকবে। এটাকে বলি স্টেবল স্টেট 1, এটাকে বলি স্টেবল স্টেট 2। তাহলে এদের যে আউটপুট সেটা এই দুইটা স্টেবল স্টেটের মধ্যেই ঘুরে ফিরে আসবে। এখন তোমার স্টেবল স্টেটটা কখন চেঞ্জ হবে? যখন হচ্ছে তুমি ট্রিগারিং করবা তাকে। ঠিক আছে, দেখো বলছে কি টু ক্যাটাগরিজ অফ bistable devices are latch and the flip flops. Bistable devices have two stable states called set and reset.
they can retain either of these states in indefinitely, making them storage devices. আরেকটা কথা এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে কি যেটা আমি বললাম যে কখন তারা স্টেবল স্টেট গুলো এক স্টেবল স্টেট থেকে আরেক স্টেবল স্টেটে যাচ্ছে, যখন কিনা তারা একটা ট্রিগারিং পাচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। আমরা গত দিন যে ল্যাচ দেখলাম, ফ্লিপ ফ্লপ দেখলাম, তাদেরকে দেখেছো না যে তাদের হচ্ছে দুটা স্টেবল স্টেট থাকে, সেট এবং রিসেট। এদের আউটপুট গুলো কিন্তু সেট আর রিসেটের মধ্যেই থাকছে। ঠিক আছে, সো এই যে ডিভাইস গুলো যেগুলো আমরা বেসিক্যালি পড়ছি, এদেরকে বলে হচ্ছে কি বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। এখন আসো মনোস্টেবল মাল্টিভাইব্রেটর কি? মনোস্টেবল মাল্টিভাইব্রেটর হচ্ছে কি যে এদের এদের স্টেবল স্টেট হচ্ছে একটা। ঠিক আছে, এখানে ড্র করে দেখাই। এই ফিগার গুলো তোমরা আমার সাথে সাথে ড্র করবা। ঠিক আছে, লিখো মাল্টিভাইব্রেটর, উপরে লিখো মাল্টিভাইব্রেটর। আমি কিন্তু সময় দিচ্ছি সবাইকে, সো তোমরা সেইভাবে করে জিনিসটা নোট করো খাতায়। তাহলে দেখো মাল্টিভাইব্রেটর আন্ডারে হচ্ছে তিনটা মাল্টিভাইব্রেটর: বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। তো ফার্স্টে আমি বাইস্টেবলটা বলেছি। বাইস্টেবলের তোমরা ফিগারটা ড্র করো, তাহলেও কিন্তু মোটামুটি তোমরা একটু বুঝবা। আর মনোস্টেবলে যেটা বলেছি যে মনোস্টেবল মাল্টিভাইব্রেটরে হচ্ছে তার স্টেবল স্টেট থাকবে হচ্ছে একটা। ঠিক আছে, একটা স্টেবল স্টেট থাকবে। মিস বলো। ট্রিগার দাও মানে কি যে আমার হাই স্টেট থাকলে সেটা লো হয়ে যাবে, আর লো স্টেট থাকলে হাই হয়ে যাবে? প্রথম ট্রিগারটা নামলো কেন, উঠলো না কেন উপরে? মানে ওর হচ্ছে স্টেবল স্টেট হচ্ছে ওর, আমি ধরে নিয়েছি এই দুটো। হ্যাঁ, এটাকে আমি হাই দেই, এটাকে আমি লো দিই। ঠিক আছে, ধরো এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। এখন তুমি যদি বলো যে না, ওর দুটো স্টেবল স্টেট, একটা হচ্ছে 5 ভোল্ট, এটাকে আমি লো ধরবো, আরেকটা হচ্ছে 10 ভোল্ট, এটাকে আমি হাই ধরবো, দেন ফেয়ার এনাফ, তাই হবে। তাহলে তোমার হচ্ছে ধরো ইনিশিয়ালি তার স্টেটটা ছিল হয়তো লো ছিল, যখন সে ট্রিগার পাবে তখন সে হাই হয়ে যাবে, আবার যখন সে ট্রিগার পাবে তখন সে লো হয়ে যাবে। ঠিক আছে, সে এই দুইটা স্টেবল স্টেটের মধ্যেই ঘোরাঘুরি করবে। ঠিক আছে, এখন যেটা বলছিলাম যে মনোস্টেবলে যেটা হয় যে তুমি যখন তোমার একটা স্টেবল স্টেট থাকবে, সাপোজ ধরো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 5 ভোল্ট হচ্ছে তার, এটা হচ্ছে তার স্টেবল স্টেট, এটা হচ্ছে তার স্টেবল স্টেট। এখন যখন সে একটা ট্রিগার পায়, হ্যাঁ আমি জায়গা নাই এখানে, যখন ধরো এই মুহূর্তে সে একটা ট্রিগার পেলো, তখন কি হবে, সে স্টেবল স্টেট থেকে, ধরো এটা হচ্ছে তার আনস্টেবল স্টেট, সে আনস্টেবল স্টেটে চলে যাবে। এখন আনস্টেবল স্টেটে সে কতক্ষণ থাকবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের ইন্টারনাল যে সার্কিট, সেই সার্কিটের প্যাসিভ যে এলিমেন্ট গুলো, যেমন ধরো রেজিস্টার, ক্যাপাসিটর, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করবে যে সে কতক্ষণ আনস্টেবল স্টেটে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এদেরকে কমনলি আমরা বলি হচ্ছে ওয়ান শট মাল্টিভাইব্রেটরও বলি। ঠিক আছে, তাদের মাত্র একটা স্টেবল স্টেট থাকবে। এই হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। তো এটা আমরা খুব বেশি আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব না, আমরা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটরটাই দেখবো। তোমরা জাস্ট সংজ্ঞাগুলো জাস্ট একটু জেনে রাখো। ঠিক আছে, নামগুলো জেনে রাখো, নামগুলো মনে রাখবে, আর জাস্ট সংজ্ঞাগুলো আমি যেটা বলছি সেটা একটু মনে রাখবা। দেখো, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, বলো। মনোস্টেবলে আনস্টেবল স্টেটটা কি হাই হতে পারে, লো হতে পারে, যেকোনো হ্যাঁ, একটা? হাইও হতে পারে, লো হতে পারে। আমরা না এগুলো সব অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমার ডিজাইনিং এর উপরে, আমার হচ্ছে এলিমেন্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে জিনিসগুলো ওইভাবে সেট হবে। ঠিক আছে, যে কোনটা স্টেবল হবে, কোনটা আনস্টেবল হবে। ঠিক আছে, তো দেখো, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর হচ্ছে কি, তাদের কোনো স্টেবল স্টেট নাই।
তাদের কোনো স্টেবল স্টেট নাই। স্টেবল স্টেট মানে কি, ধরো যে স্টেটটার মধ্যে তুমি অনেকক্ষণ ধরে তুমি স্টেবল ভাবে থাকতে পারবা, তাই না, সেটা হচ্ছে স্টেবল স্টেট। তো অ্যাস্টেবল যারা, তাদের হচ্ছে কোনো স্টেবল স্টেট নাই, ঠিক আছে। তারা কি করবে, তারা হচ্ছে ধরো দুটো স্টেট তাদের থাকতে পারে, কিন্তু দুটো স্টেট তাদের স্টেবল স্টেট থাকবে না, দুটোই আনস্টেবল, ঠিক আছে, দুটোই আনস্টেবল। যেমন ধরো আমরা যে গতকালকে ক্লক পালস দেখলাম, ও ক্লক পালস কি করে, সে হচ্ছে একটা স্টেটে থাকে, কিছুক্ষণ পর আরেকটা স্টেটে যায়, আবার আরেকটা স্টেটে থাকে, আরেকটা স্টেটে যায়। তো সে কিন্তু কোথাও স্টেবল হচ্ছে না, এন্ড সে এইভাবে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। তো এই যে ক্লক সিগন্যাল যারা প্রডিউস করবে, বা যে সার্কিটটা একটা ক্লক সিগন্যাল প্রডিউস করবে, তাকে বলবে কি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, ঠিক আছে। কারণ তারা হচ্ছে কি কোনো স্টেটে স্টেবল থাকছে না, তারা দুটো স্টেটের মধ্যে তারা হচ্ছে জাস্ট মুভ করতে থাকবে, তাদের স্টেট চেঞ্জ করতে থাকে, ঠিক আছে, কিন্তু কোথাও কিন্তু তারা স্টেবল হয় না, স্থির হয়ে তারা অনেকক্ষণ ধরে কন্টিনিউ করে না একটা রেজাল্ট, ঠিক আছে। তো এই ধরনের মাল্টিভাইব্রেটরকে আমরা বলবো হচ্ছে অ্যাস্টেবল। এখন তারা কতক্ষণ হচ্ছে একটা স্টেটে থাকবে, কখন তারা স্টেট চেঞ্জ করবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে, সেটাও তোমার এই যে মনোস্টেবলের মতো যে বললাম যে তাদের ইন্টারনাল সার্কিটের যে প্যাসিভ এলিমেন্ট আরসি ডিপেন্ড করে, আরসির উপরে ডিপেন্ড করে হচ্ছে তারা কতক্ষণ আনস্টেবল স্টেটে থাকবে। ঠিক এটাও তাই, যে কতক্ষণ তারা এই স্টেবলে, কতক্ষণ তারা এই স্টেটে আছে, কতক্ষণ তারা এই স্টেটে আছে, এগুলো ডিপেন্ড করবে হচ্ছে এই ক্লক সিগন্যাল যে জেনারেট করছে যে সার্কিটটা, সেই সার্কিটের ইন্টারনাল স্ট্রাকচারের উপরে, তার প্যাসিভ এলিমেন্ট গুলোর উপরে, ঠিক আছে। জি মিস। এই তিনটা ক্লিয়ার সবার কাছে? জি আচ্ছা, তোমরা কিন্তু মিস এই তিনটা বাইস্টেবল তো অসিলেটর হিসেবে কাজ করতে পারে না, বাইস্টেবল অসিলেটর হিসেবে কাজ করতে পারে না মিস। না, বাইস্টেবল হচ্ছে কি, দেখো বাইস্টেবল হচ্ছে তোমার মানে তুমি আহ একটা অসিলেটরের জন্য তোমার যেরকম লাগবে যে ফ্রিকোয়েন্টলি হচ্ছে তাকে চেঞ্জ করতে হবে। এখন দেখো আমরা যে ল্যাচ ফ্লিপ ফ্লপ করি, তারা হচ্ছে তোমার রেজাল্ট বা তোমার যে আউটপুট, তুমি চিন্তা করছো যে হ্যাঁ একবার হাই হবে লো হবে, হাই হবে লো হবে, হ্যাঁ এ একটা অসিলেটর হিসেবে কাজ করুক না, কিন্তু দেখো ও ওর তো নিজেরই একটা অসিলেটর লাগে, তাই না। একটা ফ্লিপ ফ্লপের তো কাজ করার জন্য নিজেরই একটা অসিলেটর লাগে। এন্ড একটা ফ্লিপ ফ্লপে তোমরা গতকালকে সার্কিট গুলো দেখেছো, সার্কিট গুলো কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে হয়তো আমি কালকে ইচ্ছা করে আলোচনা করিনি, যে কমপ্লিকেসি বেড়ে যাবে। যেমন দেখো যে আমরা ফ্লিপ ফ্লপে যেটা দেখলাম যে একটা আউটপুট কিন্তু গিয়ে ঘুরে এসে আবার ইনপুট হিসেবে কাজ করছে। তো আমার একটা স্টেজে আমি আউটপুট পাওয়ার পরে পরবর্তী স্টেজে যখন আমি আবার ওটাকে রান করছি, ইনপুট চেঞ্জ করছি, তখন কিন্তু তোমার আগের স্টেজের যে আউটপুটটা সেটাকে চট করে কিন্তু হচ্ছে ইনপুট হিসেবে কাউন্ট করতে হয়। তো এখানে কিন্তু একটু কমপ্লিকেসি আছে তোমার পুরো সার্কিটটাতে, এখানে কিন্তু কিছু ডিলেও চলে আসে। তোমার আউটপুটটা আসবে, আউটপুটটা এসে ওই আউটপুটটাকে আবার মানে এটা আমরা সিমুলেশনে দেখেছি, দেখে আমাদের কাছে খুব সোজা মনে হয়েছে যে হ্যাঁ আউটপুট আসতেছে, ওই আউটপুটটাকে সাথে সাথে ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে। বাট ব্যাপারটা কিন্তু তুমি যদি একদম ক্লোজলি দেখতে চাও তাহলে কিন্তু এতটা ইজি না, তাই না। যে সিমুলেশন বা যে যে জিনিসটা ক্যালকুলেশন করছে, সেটা সফটওয়্যার হোক বা সেটা একটা মানুষ হোক, তার জন্য কিন্তু ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড, কারণ তাকে অপেক্ষা করতে হয়, তাকে এই রেজাল্টটা নিতে হয়, নিয়ে ক্যালকুলেশন করে তাকে আবার আউটপুট দিতে হয়। তো এখানে কিন্তু বেশ ডিলে থাকে। তো তুমি যেভাবে একটা অসিলেটরের ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভ জেনারেটরের ফ্রিকোয়েন্সি আমরা যেরকম নর্মালি আমরা হচ্ছে যেরকম চাই, যেরকম রিকোয়ারমেন্ট থাকে, সেরকম কিন্তু তোমার এই ফ্লিপ ফ্লপ বা ল্যাচের পক্ষে পসিবল না। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে তিনটা সুন্দর পয়েন্ট। এখানে হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে সংজ্ঞাগুলো জানলে হবে, আর এই যে ফিগার গুলো এগুলো তোমরা হচ্ছে মনে রাখলেই হবে। যদি পরীক্ষায় কোশ্চেন আসে হ্যাঁ যে মাল্টিভাইব্রেটর কয় প্রকার কি কি, জাস্ট হচ্ছে তোমরা আমি যা যা বললাম এই কথাগুলো বলতে পারো, আর হচ্ছে তিনটা ফিগার দিয়ে দিতে পারো, ঠিক আছে? জি মিস। ওকে, তাহলে আমরা এখন আসি ক্লক সিগন্যালে। যেহেতু আমরা দেখেছি যে আমরা ল্যাচ করেছি, ল্যাচে হচ্ছে আমাদের কোনো ক্লক সিগন্যালের রিকোয়ারমেন্ট নাই।
কিন্তু আমরা যেই ফ্লিপ ফ্লপে চলে গেলাম আমরা দেখলাম কি যে আমাদের যতগুলো সার্কিট সব হচ্ছে ক্লক সিগন্যালের দ্বারা ট্রিগার্ড হচ্ছে বা ক্লক পালসের দ্বারা হচ্ছে তারা ট্রিগার্ড হচ্ছে। ক্লক পালসের উপর ডিপেন্ড করে তাদের আউটপুট হচ্ছে চেঞ্জ হচ্ছে। দেখেছি না আমরা? তো ক্লক সিগন্যাল আমি গত ক্লাসেও হচ্ছে এটাই তোমাদেরকে এক্সপ্লেইন করেছিলাম যে ক্লক সিগন্যাল কি, বলেছি যে কি করবে ক্লক সিগন্যাল। ক্লক সিগন্যাল হচ্ছে তারপর ধরো লো থেকে হাই হবে, আবার হাই থেকে লো হবে, এন্ড এইভাবে সেই প্রসেসটা রিপিট করতে থাকবে। ঠিক আছে? তো তার যে হাই আর লো হওয়ার যে ব্যাপারটা, যেমন দেখো এখানে বলেছে 0 ভোল্টকে লো হিসেবে কনসিডার করেছে, 5 ভোল্টকে হাই হিসেবে কনসিডার করেছে। তো সে মোটামুটি হচ্ছে এই দুটো ভোল্টেজ লেভেলের মধ্যে হচ্ছে সে মুভ করতে থাকবে বা সুইচ করতে থাকবে তার স্টেট। তো আমরা কি দেখেছি যে এই যে একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে, এই পুরো সময়টাকে বলা যায় কি যে একটা, দেখো ক্লক সাইকেল টাইম, এটাকে বলা যায় একটা ক্লক সাইকেল টাইম বা টাইম পিরিয়ড, একটা ক্লকের টাইম পিরিয়ড। আচ্ছা, আর কালকে আমি একটু বলেছিলাম যে ডিউটি সাইকেল কি, মোটামুটি যেটা বলেছিলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা যে ক্লক সিগন্যাল গুলো নিয়ে কাজ করব মোটামুটি সবার হচ্ছে ডিউটি সাইকেল হবে 50%। এখন 50% বলতে কি বলেছিলাম যে 50% বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যতক্ষণ সময় ধরে সে হাই অবস্থায় থাকবে ঠিক ততখানি সময় ধরেই সে হচ্ছে লো অবস্থায় থাকবে। তার মানে তোমার এই যে সময়টা আর এই যে সময়টা এই দুটো কিন্তু সেম হবে। ঠিক আছে? আমরা যে এক্সাম্পল গুলো দেখবো মোটামুটি সবার কিন্তু হচ্ছে এই দুটো টাইমিংটা হচ্ছে সেম হবে। এটাকে বলছে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল আমরা যেগুলো হচ্ছে দেখছি মোটামুটি সবগুলো হচ্ছে 50% ডিউটি সাইকেল নিয়ে থাকবে। ঠিক আছে? বা 50% বলতে পারো বা হচ্ছে 0.5 বলতে পারো, একই। ফ্রিকোয়েন্সিও তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বললাম যে যদি আমার ফ্রিকোয়েন্সি হাই হয় তখন হচ্ছে আমার সার্কিটটা তত বেশি ফাস্ট কাজ করবে। তো তুমি কিন্তু একটা ক্লক সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপরে তোমার হচ্ছে ডিভাইসের কি ডিপেন্ড করছে, স্পিড ডিপেন্ড করছে। ঠিক আছে? আমরা মোটামুটি সবাই কিন্তু চাই যে আমাদের ডিভাইসটা কি হবে, ফাস্ট হবে। হ্যাঁ, ক্লিক করব সাথে সাথে চলে আসবে। ঠিক আছে? ডিলে আমরা কেউই পছন্দ করি না। তো ডিজাইনিং এর ক্ষেত্রে কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এন্ড ট্রিগারিং এর ক্ষেত্রে আমি যখন তোমাদেরকে আমি বলেছি কি যে ক্লাসিফাই যদি করতে চাই আমরা, তাহলে ট্রিগারিং মেথডকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে এজ ট্রিগারিং মেথড আর একটা হচ্ছে লেভেল ট্রিগারিং মেথড। এজ ট্রিগারিং মেথডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পজিটিভ এজ ট্রিগারিং, নেগেটিভ এজ ট্রিগারিং। আবার লেভেল ট্রিগারিং কেও সেম ভাবে দুইটা ভাগে ভাগ করা যায়, পজিটিভ লেভেল ট্রিগারিং, নেগেটিভ লেভেল ট্রিগারিং। ঠিক আছে না? মিস জি মিস। ট্রিগারিংটাকে আরেকবার বলবেন? ট্রিগারিং পার্টিকুলার এই বিষয়টা। ট্রিগারিংটা হচ্ছে কি, দেখো আজকে আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাবো যে কিভাবে ট্রিগারিংটা হয়, ট্রিগারিং এর সাথে আমার আউটপুটটা কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে? এক্সাম্পল গুলো দেখলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন চলো একটু আগাই। আচ্ছা, এগুলো তো হয়েছে ট্রিগারিং এর সিম্বল। হ্যাঁ, ট্রিগারিং এর সিম্বল আরেকবার বলি যে দেখো আমরা বলেছি যে এজ ট্রিগারিং যখন তোমার কোশ্চেনে অনেক সময় তোমাকে নাও বলে দিতে পারে যে এটা কি পজিটিভ এজ ট্রিগারিং নাকি নেগেটিভ এজ ট্রিগারিং, তখন তোমাকে এই সিম্বলটা দেখে বুঝতে হবে, এই যে এই সিম্বলটা দেখে বুঝতে হবে যে এটা কি পজিটিভ এজ ট্রিগারিং করব আমি নাকি নেগেটিভ এজ ট্রিগারিং করব। এজ ট্রিগারিং এর সিম্বল হচ্ছে এই যে এরকম একটা ক্লকের সামনে এরকম একটা ট্রায়াঙ্গেল থাকা মানে হচ্ছে এজ ট্রিগারিং। ঠিক আছে? এখন এটা কি পজিটিভ এজ ট্রিগারিং নাকি নেগেটিভ এজ ট্রিগারিং? যদি তোমার জাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেলটা থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারিং। আর যদি এই ট্রায়াঙ্গেলের সামনে একটা বাবল থাকে তাহলে বুঝবা যে এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং। ঠিক আছে? একটা বাবল যদি থাকে তাহলে বুঝবা যে নেগেটিভ এজ ট্রিগারিং। এই যে নেগেটিভ এজ ট্রিগারিং মানে যে আমার ক্লক পালসটা যখন হাই থেকে লো হবে সেই মুহূর্তে আমি দেখবো যে আমার এস এর ভ্যালু কি আর এর ভ্যালু কি। সাপোজ ধরো এস ও হচ্ছে 1 আর আর হচ্ছে সাপোজ ধরো হাই, দাঁড়াও এখানে সুন্দর হয়নি, হ্যাঁ ধরো আর হচ্ছে হাই, তাহলে এসআর ফ্লিপ ফ্লপের কথা যদি বলি তাহলে আমার আউটপুট কি আসবে, কিউ এর ভ্যালু আসবে হচ্ছে লো। ঠিক
আছে, কিউ এর ভ্যালু আসবে হচ্ছে লো, ধরো লো। ঠিক আছে, তো এটা কোথায় অ্যাক্টিভেট হবে জিনিসটা? এই জায়গাটায়। ঠিক আছে, যদি পজিটিভ এজ ট্রিগারিং হতো তাহলে কোন জায়গাটাই হতো ট্রিগার? এই পজিটিভ এজে হতো। ঠিক আছে, এই সময় হতো, এই সময় সে দেখতো যে আর এর ভ্যালু কি, এস এর ভ্যালু কি, তার উপর ডিপেন্ড করে সে কিউটাকে প্রডিউস করতো। আর যখন আমি নেগেটিভ এজ ট্রিগারিং করছি তখন আমি এই সময়, এই পালসের এই সময় নেগেটিভ এজ বরাবর এই সময়টায় গিয়ে আমি দেখছি যে আর এর ভ্যালু কি, এস এর ভ্যালু কি, তখন গিয়ে আমি ট্রিগারিংটা করছি, তখন গিয়ে আমি আউটপুটটাকে জেনারেট করছি। এই পার্টটা আরেকবার বলবো। এই দেখো, এখানে দেখো, এই একটা এক্সাম্পল দেখো। সাপোজ ধরো এখানে এনেবল দেওয়া, তো এটাকে তুমি ক্লক হিসেবেই ধরো। ঠিক আছে, এই দেখো, যখন হচ্ছে আমার ক্লক পালসটা, হ্যাঁ এই দেখো এটাকে কি ধরেছে? পজিটিভ এজ ট্রিগারিং ধরেছে। ঠিক আছে, পজিটিভ এজ ট্রিগারিং ধরেছে যে যখন আমার এই দেখো তোমার এটা হচ্ছে কি, এটা ধরো ক্লক পালস, এটা তো অ্যাকচুয়ালি এটা ক্লক পালস না, এটা হচ্ছে এনাবল একটা পালস। ক্লক পালস হলে কি হতো যে তোমার এই টি অন সময় আর টি অফ সময়টা সেম হতো, কিন্তু এখানে দেখো টি অন সময়টা হচ্ছে অনেক কম, টি অফ সময়টা হচ্ছে অনেক বেশি। যাই হোক, আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে ট্রিগারিংটা কিভাবে হয়। ঠিক আছে, দেখো এখানে ধরো এই পজিটিভ এজ ট্রিগারিং যখন হচ্ছে সেই লো থেকে হাই হচ্ছে, এই যে সময়টা, এই সময়ে ক্লক পালস দিয়ে আমি কি ডিফাইন করছি অ্যাকচুয়ালি, যে আমার এই সময়টাতে হচ্ছে আমার আউটপুট কি আসবে, সময়টা অ্যাকচুয়ালি আমরা ডিফাইন করছি। দেখ এই সময়টাতে আমার এস এর অবস্থা কি? এস হচ্ছে হাই, আর হচ্ছে লো, তাহলে আমার কিউ কি হবে? আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে হাই। তাহলে ইনিশিয়ালি ধরে নেই যে আমার আউটপুট ছিল লো, তাহলে যেই এই সময়টা আসবে ক্লক পালসের পজিটিভ এজ যখনই আমি পাবো, তখন কি হবে আমার? আমি দেখবো যে আমার এস আর আর কি, এস আর হচ্ছে একজন 1-0 অবস্থায়। তো আমার হচ্ছে এই অবস্থায় আমার কিউ আউটপুট হাই হয়ে যাচ্ছে। এন্ড সে দেখো যখন তোমার ক্লক পালস নিচে চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আমরা জানি যে ক্লক যখন থাকে না তখন হচ্ছে এটা মেমোরি স্টেটে চলে যায়। তো এতক্ষণ সময় ধরে কিন্তু হচ্ছে আমার কিউ হাই হবে, এন্ড বাকি যে সময়টা এটা কিন্তু মেমোরি স্টেট, এই যে হাই যে ছিল ওই হাইটাই কন্টিনিউ করবে। ম্যাম এখানে ক্লক সিগন্যাল কি ইএনটা? হ্যাঁ, ইএনটা। আচ্ছা, ঠিক আছে, আবার সে কন্টিনিউ করলো, আবার যখন পজিটিভ এজ ট্রিগারিং হচ্ছে, আবার যখন সে এই তোমার ক্লকের পজিটিভ এজ পাচ্ছে, এই যে দেখো ড্যাশ ড্যাশ দিয়ে দেখানো, হ্যাঁ এই যে ড্যাশ ড্যাশ দিয়ে দেখানো, যখন সে আবার হচ্ছে পজিটিভ এজটা পাবে তখন সে আবার দেখবে, আবার সে তখন এস আর আর কে কাউন্ট করবে। দেখো এর মাঝখানে কিন্তু এস আর আর কিন্তু চেঞ্জ হয়েছে, এই দেখো আর এখানে হাই হয়েছে, এস এখানে লো হয়েছে, তো এখানে আমার আউটপুট তো লো হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ তখন ক্লকের কোনো চেঞ্জ নাই, ক্লকের কোনো পজিটিভ এজ তখন সে পায়নি। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ট্রিগারিং হচ্ছে না। আমার পুরো আউটপুটটা ডিপেন্ড করছে আমার ক্লকের উপরে। আমি কিন্তু এটাই বলেছিলাম যে ক্লক দিয়ে আমি আমার আউটপুটটাকে কন্ট্রোল করতে চাই। ক্লকের উদ্দেশ্যটা কি? ক্লকের উদ্দেশ্য হচ্ছে আমার আউটপুটটাকে আমি কন্ট্রোল করতে চাই। আমার আউটপুট শুধুমাত্র এস আর আর এর উপর ডিপেন্ড করবে তা না, এস আর আর চেঞ্জ হবে, হ্যাঁ তার সাথে সাথে কিউ সাইমালটেনিয়াসলি চেঞ্জ হতে থাকবে। আমি সেটা চাই না। আমি চাই যখন আমার ক্লকের পজিটিভ এজ ট্রিগার হবে, হ্যাঁ ক্লক যখন ট্রিগার হচ্ছে তখন হচ্ছে আমার আউটপুট যাতে সেখানে চেঞ্জ হয়, সেটা আমি চাই। এটাই হচ্ছে একটা ক্লককে ইন্ট্রোডিউস করার উদ্দেশ্য। ঠিক আছে, তো দেখো এখানে এস আর চেঞ্জ হওয়ার পরেও তোমার আউটপুট কিন্তু চেঞ্জ হয়নি। সবাই দেখতে পেয়েছো? জি মিস। ওকে, তারপর দেখো, তারপর হচ্ছে কি হচ্ছে যে দ্বিতীয় পালসটা যখন আসলো বা পালসের পজিটিভ এজটা যখন আসলো, তখন এস আর আর এর অবস্থা কি? আর এর অবস্থা হচ্ছে হাই, এস এর অবস্থা হচ্ছে লো। এখন আমরা জানি যে এস আর ফ্লিপ ফ্লপে, এটা কিন্তু ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, তো ফ্লিপ ফ্লপে আমরা কি করি? ফ্লিপ ফ্লপে হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু হচ্ছে 0-1 এর জন্য 0 হয়ে যায়, সো নিচে নেমে গেল, 0 হয়ে গেল। এতটুকু সময় পর্যন্ত কিন্তু তোমার এই যে দেখো ক্লকটা হাই ছিল, তারপরে কিন্তু ক্লকটা লো হয়ে গেছে, কিন্তু কি বলেছি বলো? এইটুক সময় সে এই ভ্যালুটাই কন্টিনিউ করবে। কেন কন্টিনিউ করবে? কারণ সেখানে লো হওয়ার পরে বাকিটুকু মেমোরি memory। স্টেটের জন্য। সে এখন মেমোরি স্টেটে আছে।
সে এই জন্য এই ভ্যালুটাকে সে কন্টিনিউ করবে। যদি মেমোরি স্টেট না হতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তারপর দেখো, তারপরে হচ্ছে আবার তুমি যখন এই এজটা পেলা, হ্যাঁ 3 নাম্বার ক্লকের বা এই ক্লকের যখন থার্ড তুমি রাইজিং এজটা পেলা, তখন কি হবে, পজিটিভ এজটা যখন পাচ্ছ তখন আবার সে কাউন্ট করবে যে এস এর অবস্থা কি, আর এর অবস্থা কি। এস আবার হাই হয়ে গেছে, আর লো হয়ে গেছে, তাহলে এস যেহেতু হাই সো আমার কিউ হাই হবে এন্ড কন্টিনিউ করবে। আবার যখন এই পজিটিভ এজটা পাবে তখন দেখবে যে এস এর অবস্থা কি, আর এর অবস্থা কি। এস এর অবস্থা হচ্ছে এখন 0, আর এর অবস্থাও 0, তাহলে 0 0 তে আমরা জানি কি থাকে, মেমোরি স্টেটে থাকে, তাই না। তো জি সে কিন্তু এখন মেমোরি স্টেটে থাকবে, এই ভ্যালুটাই সে আবার এই ক্লক পর্যন্ত কন্টিনিউ করবে। এখন কি তোমরা বুঝলা যে ট্রিগারিংটা কি? জি মিস। জি miss। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? মানে ম্যাম ট্রিগারিং হলো আমি একটু পরপর ক্লক সিগন্যাল দিতে থাকবো এরকম? আমি ক্লক সিগন্যাল দিতে থাকবো না, ক্লক সিগন্যাল কিন্তু হচ্ছে আমি একবার ইনপুট দিয়ে দিয়েছি, এখন ক্লক সিগন্যাল অটোমেটিক হচ্ছে নিজে নিজে জেনারেট হতে থাকবে। হ্যাঁ, ক্লক সিগন্যাল নিজে নিজে জেনারেট হতে থাকবে, ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করে আমার আউটপুট অটোমেটিক জেনারেট হচ্ছে। আমি কিন্তু ক্লক সিগন্যাল একটু পরপর দিচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, আমাকে যদি বলা হয় যে তুমি ক্যালকুলেশনটা করো, তখন আমি যদি হাতে কলমে ক্যালকুলেশন করি, যেমন একটু আগে তোমাদের সাথে আমি হাতে কলমে ক্যালকুলেশনটা করলাম, তখন আমি আমার ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করে হচ্ছে আউটপুটটাকে আমি নিজে নিজে প্রডিউস করছি। তুমি যখন একটা সফটওয়্যার করবে জিনিসটা, বা একটা যখন তোমার এই লজিক সার্কিট গুলো যখন কাজটা করবে, তখন তারা কি করবে, তারা অটোমেটিক ক্লক তো হচ্ছে তোমার তুমি একটা ক্লক পালস দিয়ে দিলা, ক্লক পালস হচ্ছে বললাম না একটু আগে যে সে অটোমেটিক হচ্ছে যে স্টার্ট হয়ে যাবে, সে চলতেই থাকবে, সে চলতেই থাকবে। বলো, আর কোনো কনফিউশন আছে? না মিস, পজিটিভটা নিয়ে মনে হয় নাই। পজিটিভটা নিয়ে নাই, নেগেটিভটা নিয়ে আছে। নেগেটিভটা কি হবে? নরমালি তো পজিটিভটা হাই থাকলে মানে আমি এটা মাল্টিপ্লাই করে করে বুঝতেছি, নেগেটিভটার মধ্যে চেঞ্জটা কি হয়? এটা মিস লাস্ট দিনও একটু কনফিউশন ছিল। সেম জিনিস, জাস্ট হচ্ছে তুমি যখন নেগেটিভ এজ ট্রিগারিং যখন হবে, তখন তুমি হচ্ছে এই যে এই ড্যাশটা যে এই বরাবর দিয়েছে না, ডটেড লাইনটা তখন হচ্ছে তোমার নেগেটিভ এজ বরাবর হবে। এমনি কাজ সেম? কাজ সেম। আচ্ছা মিস। তখন তুমি এই টাইমটাতে কাউন্ট না করে তখন তুমি এই এই যে যখন তোমার নেগেটিভ এজটা এই নেগেটিভ এজ বরাবর হচ্ছে, তখন তুমি কাউন্ট করবে যে এখন এস এর অবস্থা কি, আর এর অবস্থা। হ্যাঁ, সেই অনুযায়ী তোমার আউটপুট তখন আসবে। তখন এই পজিটিভ এজ কোনো কাজে থাকবে না, তখন একে তুমি ধরবাই না, তখন তুমি নেগেটিভ এজটা ধরবা, যে নেগেটিভ এজ বরাবর হচ্ছে এই সময়টাতে হচ্ছে আমার এস কি আর কি, সেই অনুযায়ী তখন চেঞ্জ হবে। এখানে যেমন এই জায়গায় চেঞ্জ হচ্ছে, তখন কি হবে, তখন এখানে ফিক্স থাকবে, এখানে গিয়ে চেঞ্জ হবে। আচ্ছা মিস, বুঝছি তাহলে। আচ্ছা, আমরা এরকম কতগুলো ওয়েভ ফর্ম প্র্যাকটিস করব, ঠিক আছে, করলে আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো দেখলাম হচ্ছে আমরা পজিটিভ এজ ট্রিগারিং, নেগেটিভ এজ ট্রিগারিং, তো ক্লক পালস দিয়ে আমরা মোটামুটি কিন্তু মোস্টলি আমরা এজ ট্রিগারিংটাই করি, ঠিক আছে। আর লেভেল ট্রিগারিং হচ্ছে যে আমার লেভেলটা যতক্ষণ আমি লেভেলটাকে কনসিডার করব, যে যখন আমার লেভেল হাই হবে তখন হচ্ছে আমার ভ্যালুগুলো চেঞ্জ হবে, যখন আমার লেভেল লো হবে তখন হচ্ছে আমার ভ্যালুগুলো চেঞ্জ হবে। যেমন তোমাদেরকে আমি লেভেল ট্রিগারিংটা একটু তোমাদেরকে আমি বলি। যেমন আমরা লাস্ট ক্লাসে ফ্লিপ ফ্লপের হচ্ছে একটা এক্সাম্পল দেখেছিলাম, বের করেছিলাম তোমাদেরকে আমি, টাইমিং ডায়াগ্রামটা তখন মনে হয় দেখাইনি, নাকি দেখিয়েছিলাম মনে হয়। এসআর ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ ল্যাচ।
মিস বলো। মিস আমরা এই পোর্শনটা একটা ব্রেক নিয়ে স্টার্ট করি। ব্রেক নিবে? একবারে ক্লাস শেষ করে দিই। আচ্ছা মিস, তাহলে হবে মিস। ঠিক আছে, 10 মিনিট আগে ছেড়ে দিব। জি মিস, ঠিক আছে। আচ্ছা, দেখো আজকে তো ফার্স্ট ক্লাস, হ্যাঁ আস্তে আস্তেই যাচ্ছি, ঠিক আছে। সো আমরা একবারে একটু টানা পড়ি, আমি লাস্টের দিকে তোমাদের 10 মিনিট আগে ছেড়ে দিব। আমাদের হচ্ছে 10:55 পর্যন্ত ক্লাস, তো আমি তোমাদেরকে 9:55 না 10:55 পর্যন্ত ক্লাস, আমি 10:45 ছেড়ে দিই, ঠিক আছে। জি মিস। আচ্ছা দেখো, লেভেল ট্রিগারিং এর কথা যেটা তোমাদেরকে বলছিলাম, যে লেভেল ট্রিগারিং এর একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে এসআর ল্যাচ। দেখো তোমরা অনেক বই পড়বা, হয়তো ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করবা, হ্যাঁ অনেক কিছু তোমরা পাবা। অ্যাকচুয়ালি দেখো সিকোয়েন্সিয়াল সার্কিটের যে ব্যাপারটা, কম্বিনেশনাল সার্কিট তোমরা কম বেশি সব বইয়ে কম বেশি তোমরা কিন্তু সেম জিনিসটাই পাবা, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের যে তোমার ম্যাথ গুলো বা এক্সপ্লেনেশন গুলো দেখবা কি যে এক একটা বইয়ে কম বেশি মানে একটু ভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে, যে একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের মিল একটু কম থাকবে। এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরাও সেম প্রবলেম ফেস করেছি, আমরা তখন একটু মিসগাইডেড হয়ে যেতাম যে কি ব্যাপার এখানে এটা লেখা ওখানে ওটা লেখা। বাট অ্যাকচুয়ালি কি হয় দেখো, যে স্টুডেন্ট হিসেবে আমাদের নলেজটা কিন্তু একটু কম থাকে, আমরা পড়তে পড়তে আস্তে আস্তে জানি জিনিসটা। আর যারা বই লিখেন তারা কিন্তু অনেক ব্যাপারগুলো অনেক তারা ডিপলি জানে, অনেক ডেপথ ওয়াইজ তারা জানে। তো দ্যাটস ওয়াই তারা যেটা লিখেছে তারা কিন্তু ঠিকই লিখেছে, জিনিসটাকে এভাবেও প্রেজেন্ট করা যায়, ঠিক আছে। তো হয় কি যে তোমরা যদি দুই ধরনের বই পড়ো, অনেক সময় কিন্তু পজিটিভ জিনিস হয় কি যে তোমাদের একটা আইডিয়া হয় যে ও আচ্ছা এটাকে এভাবেও বলা যায়, আসলে এভাবে বলা যায়। যে ধরতে পারবে সে বুঝতে পারবে যে হ্যাঁ এটাকে এভাবে এক্সপ্লেন করা যায়, যে ধরতে পারবে না সে কনফিউজ হয়ে যাবে। সো এটা একটা পজিটিভ সাইডও আছে, এটা একটা নেগেটিভ সাইডও আছে। তো আমি যতখানি আমি চেষ্টা করব, আমার চেষ্টা থাকবে যে তোমাদের যাতে কোনো রকম কনফিউশন না থাকে, ঠিক আছে। আমি এই জন্য তোমাদেরকে মোটামুটি ইজি ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর তোমাদের যাতে কোনো মানে কনফিউজ যাতে না হও সেটারও চেষ্টা করব। যেমন দেখো একটা জিনিস নিয়ে তোমরা কনফিউজ হতে পারো, সেটা হচ্ছে কি এসআর ল্যাচ আর এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। কোনো 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 কোথাও দেখবা কি যে এসআর ল্যাচ ফ্লিপ ফ্লপ এই কথাটাও বলা আছে, হ্যাঁ। এখন তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো যে ল্যাচও বলছে ফ্লিপ ফ্লপও বলছে, তাহলে এটা কি আসলে। তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়েও না। ল্যাচ আর ফ্লিপ ফ্লপের যে মেইন পার্থক্যটা আমি কালকেও বলেছি, আজকেও আবার বলবো, যে দেখো যখন তুমি ক্লক সিগন্যাল তোমার ডিভাইসে যখন একটা ক্লক সিগন্যাল থাকছে, ঠিক আছে, ক্লক সিগন্যাল থাকছে বা একটু আগে দেখলাম একটা এনেবল থাকছে, হ্যাঁ, তখন সেটা কি, তখন সেটা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। তার নামের সামনে ল্যাচ থাকতে পারে বাট সেটা একটা ফ্লিপ ফ্লপ। একটা পিওর ল্যাচ কি, পিওর ল্যাচ হচ্ছে যখন সেখানে কোনো ক্লক থাকবে না, বুঝতে পেরেছো? যখন সেখানে কোনো ক্লক থাকবে না। ল্যাচের সার্কিট ডায়াগ্রাম কিরকম, ল্যাচের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এই যে এটা, দুটো ন্যান্ড থাকবে জাস্ট, দুটো ন্যান্ড থাকবে জাস্ট, এটা হচ্ছে একটা ল্যাচের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। যখন এর সামনে একটা অ্যাডিশনাল অ্যান্ড তুমি ইউজ করছো, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেটা গেল, এই যে এটা, এই দেখো দেখো এখানে কি বলেছে, গেটেড এসআর ল্যাচ, গেটেড এসআর ল্যাচ বলেছে, কিন্তু দেখো এই যে সার্কিট কানেকশনটা দেখো, এটা কি ল্যাচের কানেকশন? ক্লকও আছে, ক্লকও আছে, বা এটা ক্লক, এটা অ্যাকচুয়ালি কি এনাবলটাকে একটু পরে বলবো, এনাবলটাকে আসলে ক্লক হিসেবে ওরা কাউন্ট করছে না, হ্যাঁ। এনাবলকে জাস্ট ওরা একটা সিগন্যাল হিসেবে বলছে, যে ধর একটা সুইচ হাই হচ্ছে লো হচ্ছে, আমি একটা সুইচ হিসেবে ধর একটা ম্যানুয়াল সুইচ দিয়ে আমি এটাকে অন করে রাখলাম, ক্লক না, আমি একটা সুইচের মতো কাউন্ট করলাম, আমি জাস্ট এটাকে অন করে রাখলাম তখন আমি আউটপুট পাবো, আমি এটাকে অফ করে রাখলাম তখন আমি আউটপুট পাবো না, মেমোরি পাবো, ঠিক আছে। এনাবলকে অ্যাকচুয়ালি ক্লক সিগন্যাল বলে না, এটাকে জাস্ট একটা সুইচিং এর মতো হিসেবে ইউজ করে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে দেখো ল্যাচ নামটা বলেছে কিন্তু এটা কিন্তু ল্যাচ না, এটা কিন্তু ফ্লিপ ফ্লপ, ঠিক আছে না?
দেখো এই যে তুমি সার্কিট ডায়াগ্রামটাও যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে এই দেখো এখানে দুটো অ্যাডিশনাল হচ্ছে তোমার NAND গেট ইউজ করেছে। সো এটা কিন্তু ফ্লিপ ফ্লপ ল্যাচ বলছে, কিন্তু এটা হচ্ছে তুমি ফ্লিপ ফ্লপ কনসিডার করতে পারো, প্লাস হচ্ছে এটা এনাবল দিয়ে কাজ করছে। ঠিক আছে, তো একটা ল্যাচে কিন্তু কোনো তোমার ক্লক সিগন্যাল থাকবে না, কোনো ক্লক সিগন্যাল থাকবে না। একটা ল্যাচ হচ্ছে কি লেভেল সেনসিটিভ হবে। ঠিক আছে, লেভেল সেনসিটিভ বলতে লেভেল ট্রিগারিং হবে। হ্যাঁ, লেভেল ট্রিগারিংটা কিভাবে হবে দেখো, ধরো এই যে তুমি তোমার এস, এটা হচ্ছে এস, আমি কালকেও দেখিয়েছিলাম না, এটা হচ্ছে এস হচ্ছে সে হাই আছে কিছু নির্দিষ্ট সময়, তারপর লো আছে, তারপর হাই আছে, তারপর লো আছে, তারপর হাই আছে। ঠিক আছে, এস এর অবস্থা হচ্ছে এরকম। আর এর অবস্থা কিরকম? আর এর অবস্থা হচ্ছে লো, দেন হাই, দেন হাই, দেন হাই, দেন লো, দেন হাই। তাহলে আমরা কি করব, এই এস আর আর কে আমরা হচ্ছে ধরো একটা টাইম ফ্রেমে আমরা ভাগ করে নিব, নির্দিষ্ট সময় পর পর আমরা তাকে একটা টাইম ফ্রেমে ভাগ করে নিলাম। এখন আমরা দেখবো যে আমাদের যে প্রথম টাইম ফ্রেম, তখন এস আর আর এর অবস্থা কি। এস এর অবস্থা হচ্ছে এস টোটালি হচ্ছে কি অবস্থায় আছে দেখো, এস হাই অবস্থায় আছে আর লো অবস্থায় আছে। তাহলে এস আর ল্যাচে কি হবে, এস আর ল্যাচে আমার এস যখন হাই আর যখন লো তখন হচ্ছে কিউ লো হয়। তাহলে এই পুরা সময়টা ধরে তোমার হচ্ছে এটা লো হবে। দেখো এখানে কিন্তু কোনো এজ ধরছে না, কোনো এজ কে কি ধরছে যে কখন হচ্ছে আমার এটা লো থেকে হাই হচ্ছে সেই সময় হচ্ছে আমি চেঞ্জ করব, তা কিন্তু ধরছে না সে। হ্যাঁ, সে কি করছে, সে হচ্ছে জাস্ট এই লেভেলটা কনসিডার করছে যে এই সময় তার লেভেল কি, এই সময় তার লেভেল কি, সেই অনুযায়ী আমার এটার লেভেল হচ্ছে এটা। ঠিক আছে, আবার পরবর্তী মানে হচ্ছে এস এর পুরো পার্টটা হচ্ছে আমি চিন্তা করব, নিচে হচ্ছে আর এর পুরো পার্টটা চিন্তা করব, পুরো পার্টটা চিন্তা করব। ঠিক আছে, যেই হচ্ছে দেখো এরপরে কিন্তু আমার এস কিন্তু সেম থাকছে, কিন্তু আমার আর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেই সময় যেই মুহূর্তে হচ্ছে তোমার আর চেঞ্জ হয়ে গেল আর এস মানে তোমার এই কম্বিনেশন থেকে এই কম্বিনেশন চলে আসলো, এটাও হাই এটাও হাই। ঠিক আছে, 10 থেকে 11 হয়ে গেল, সেই অবস্থায় হচ্ছে আমার কিউ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। 11 হচ্ছে সে মেমোরি স্টেটে থাকে, সো এটা পুরো 0, মানে আগে যেটা ছিল সেটাই সে পুরো এই সময় ধরে সে এটাই দেখাবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে তোমার লেভেলের উপর ডিপেন্ড করে আমার কিউ এর লেভেল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে কি লেভেল ট্রিগারিং। তো ল্যাচে কি হয়, ল্যাচ হচ্ছে লেভেল সেনসিটিভ, ল্যাচ হচ্ছে কি, ল্যাচ হচ্ছে লেভেল সেনসিটিভ। ঠিক আছে, আর ফ্লিপ ফ্লপ কি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ সেনসিটিভ। ঠিক আছে, এখন এই এজ সেনসিটিভটা কিসের মাধ্যমে করি আমরা, ক্লক পালস দিয়ে। ক্লক পালসের এজ সেনসিটিভ, ক্লক পালসের পজিটিভ এজে গিয়ে আউটপুট চেঞ্জ হয়, অথবা ক্লক পালসের নেগেটিভ এজে গিয়ে আউটপুট চেঞ্জ হয়। এই ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? জি মিস। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ট্রিগারিংটা কি। ঠিক আছে, ট্রিগারিংটা কিভাবে হয়, এই যে দেখো এজ ট্রিগারিংটা কিভাবে হয় বা লেভেল ট্রিগারিংটা কিভাবে হয়, আমি মোটামুটি তোমাদেরকে এটার আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা কিছু হচ্ছে ওই যে ওয়েভ ফর্ম যেরকম টাইমিং ডায়াগ্রাম দেখলাম, ওরকম কিছু টাইমিং ডায়াগ্রাম হচ্ছে আমরা প্র্যাকটিস করব, করলে আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি সিরিয়ালি যাচ্ছি, আমরা হচ্ছে প্রথমেই দেখেছি কি এসআর ল্যাচ। ঠিক আছে, এসআর ল্যাচ কি বলেছি যে এসআর ল্যাচ, এসআর কথাটা কোথা থেকে আসছে, সেট রিসেট ল্যাচ। আমি একটু চাইবো যে তোমরা এটা একটু তোমাদের খাতায় নোট করো, খাতায় নোট করবে। কি কি নোট করবে দেখো, এসআর ল্যাচ কথাটা লিখো, সুন্দর করে একটা হেডিং দাও। তোমরা হচ্ছে এই যে ব্লক সিম্বল যেটা, এই সিম্বলটা লজিক সিম্বল যেটা, এই সিম্বলটা তোমরা ড্র করো। দেন তোমরা হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা, লজিক ডায়াগ্রামটা এটা তোমরা ড্র করবা। তোমরা হচ্ছে ট্রুথ টেবিলটা লিখবা। দেখো এই যে সার্কিটটা, এটাকে আমরা বলি কি লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম, এটার নাম তো ট্রুথ টেবিল তোমরা জানো। আর এই যে এটা যেটা, এটাকে বলি কি লজিক সিম্বল, লজিক
সিম্বল, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফিগারটা দেখিয়ে কখনো আমাকে বলবেন যে ম্যাডাম এটা সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে লজিক সিম্বল। আমাদের কোশ্চেনেও এরকম থাকতে পারে যে এসআর ল্যাচের লজিক সিম্বল লিখো, তখন তুমি যদি লজিক সিম্বল কোনটা তুমি মনে করলে যে সার্কিট ডায়াগ্রামটা মনে হয়, তখন তুমি যদি সার্কিট ডায়াগ্রামটা ড্র করে দাও তখন তোমার কিন্তু মার্কসটা কাটা যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু সময় দিয়েছি, এসআর ল্যাচ লিখবো, এই লজিক সিম্বলটা আমরা তুলবো। সোজানো যদি মাথায় না থাকে, দুটাই যদি এঁকে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার বলো। মাথায় যদি না থাকে যে কোনটা লজিক সিম্বল আর মানে সার্কিট ডায়াগ্রাম, মানে তাহলে যদি দুটাই যদি এঁকে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমার অনেক সময় আছে, তুমি লিখো, দুটাই আঁকো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। দেখা যাবে তুমি ওই সার্কিট ডায়াগ্রামটা আঁকতে গিয়ে তুমি আর লাস্টের দিকে গিয়ে একটা জিনিস তুমি পারো, তুমি সেটা লিখতে পারলে না। লিখেছি এসআর ল্যাচ, লিখো, আস্তে আস্তে লিখো, আমি সময় দিচ্ছি। তোমরা চেষ্টা করবা যে ক্লাস টাইমে তোমার যতখানি পড়াশোনা করা সম্ভব হয় করে ফেলবো। হ্যাঁ, সার্কিট ডায়াগ্রামটা একটু ড্র করবো, তাহলে আমার কিন্তু সার্কিট ডায়াগ্রামটা একবার ড্র করা হয়ে গেল, ঠিক আছে? তারপরে ট্রুথ টেবিলটা একবার আমি লিখলাম, তাহলে আমার কিন্তু একটা প্র্যাকটিস হয়ে গেল। অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্টরা ক্যামেরা অন করে ক্লাস করে, তারা লিখছে লিখছে না সব কিন্তু টিচাররা দেখে। তো তোমাদেরকে তো আমরা এখনো সেভাবে বাধ্য করি নাই, বাধ্য করতে আমাদেরকে বাধ্যও করো না, ঠিক আছে? সবাই সুন্দর করে পড়াশোনা করো। মূল কথা কি? মূল কথা হচ্ছে পড়াশোনাটা করা তোমাদের। মিস, হ্যাঁ, কাইন্ডলি যদি একটু থার্ড পয়েন্ট একটু শর্টলি যদি ক্লারিফাই করতেন একটু। 1 বিট কি মেমরি বলেছে স্টোরেজ। দেখো, যে 1 বিট মেমোরি স্টোরেজ ডিভাইস উইদাউট হ্যাভিং ক্লক, ঠিক আছে? মানে ওই যে আমি যে কথাটা বললাম যে ল্যাচ হচ্ছে কি, ল্যাচে তোমার কোনো ক্লক থাকবে না, আর এটা 1 বিট মেমোরি স্টোরেজ ডিভাইস। 1 বিট মেমোরি স্টোরেজ ডিভাইস, 1 মানে কি, যে 1 বিট পর্যন্ত মেমোরি সে স্টোর করতে পারে, বা 1 বিট পর্যন্ত একটা ডাটা সে স্টোর করতে পারে। তো 1 বিট পর্যন্ত যে একটা ডাটা সে স্টোর করতে পারে, লাস্ট ক্লাসে আমরা ন্যান্ড গেট দিয়ে হচ্ছে আমরা ল্যাচ ডিজাইন করলাম, আর হচ্ছে আমরা বিভিন্ন কেসের জন্য দেখলাম না যে যখন আমার এস আর আর এর কম্বিনেশন যখন 1 1 হয়, তখন আমরা কি দেখলাম যে সে কিন্তু সেভ করতে পারছে ডাটাটা। হ্যাঁ, সে হচ্ছে আগের যে ডাটাটা আসছে সেই ডাটাটাকে সে হচ্ছে স্টোর করে রাখতে পারছে, বা সেটাই সে আমাকে শো করতে পারছে, যার জন্য তাকে বলা হয় কি, এই ল্যাচকে বলা হয় হচ্ছে 1 বিট মেমোরি স্টোরেজ ডিভাইস। তো আমরা এরপরে সিকোয়েন্সিয়াল সার্কিটে অনেক কিছু দেখবো, আমরা ফ্লিপ ফ্লপ দেখছি বিভিন্ন রকম, আমরা কাউন্টার দেখবো, রেজিস্টার দেখবো, আরো বিভিন্ন প্রজেক্ট হয়তো আমরা ডিজাইনিংটা দেখবো। তো সেক্ষেত্রে কি হয় দেখো, সবকিছুর একটা তোমার ইউনিট ব্লক বলে না, যেমন হচ্ছে আমাদের স্কিনের ইউনিট ব্লক হচ্ছে কি একটা সেল, কোষ। হ্যাঁ, ঠিক সেরকম হচ্ছে আমাদের এই পুরো সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা ইউনিট ব্লক বা একটা ক্ষুদ্রতম এলিমেন্ট হচ্ছে ল্যাচ, ঠিক আছে? এই ল্যাচটাকে দিয়েই কিন্তু তুমি আবার ফ্লিপ ফ্লপ বানাচ্ছ। তুমি যখন ফ্লিপ ফ্লপ বানাও, দেখো এই ল্যাচের সার্কিটটা হচ্ছে এই যে এতটুকু, তাই তো? তুমি যখন ফ্লিপ ফ্লপ বানাও, তখন ফ্লিপ ফ্লপে তুমি কি এই ল্যাচের পোর্শনটা দাও, প্লাস হচ্ছে তুমি কিছু লজিক, কিছু এক্সট্রা লজিক, তুমি কিছু গেট ইউজ করো, লজিক গেট ইউজ করো, তাই না? তুমি যখন এরপরে জেকে ফ্লিপ ফ্লপ বানিয়েছো, তখনও কিন্তু তুমি হচ্ছে এই ল্যাচের পোর্শনটা ইউজ করেছো, প্লাস অ্যাডিশনাল কিছু তুমি গেট ইউজ করেছো। তো এরকম আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে যাই আমরা দেখবো, মোটামুটি হচ্ছে আমরা দেখবো যে ল্যাচ হচ্ছে আমাদের একটা ক্ষুদ্রতম পার্ট, একটা ইউনিট ব্লক। তো সাপোজ ধরো তুমি হচ্ছে মেমোরি ডিজাইন করতে চাও, এখন মেমোরি মানে কি, সে হচ্ছে শুধু একটা বিট, আজকালকার যুগে তো আমার শুধু 1 বিট মেমোরি দিয়ে কিছু হবে না, তাই না? আমার তো অনেক বিটের ডাটা একসাথে স্টোর করতে হবে। ধরি আমি হচ্ছে 1 বাইটের মেমোরি মানে ডিভাইস আমি তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে তো আগে
মূল থেকে আসতে হবে, শুরু থেকে আসতে হবে, যে আমাকে আগে জানতে হবে যে আমি 1 বিট ডাটা কিভাবে সেভ করতে পারি। যদি 1 বিট ডাটা আমি সেভ করতে পারি, তাহলে আমি একইভাবে 8 বিটের ডাটা সেভ করব। একটা ল্যাচ দিয়ে যদি 1 বিট মেমোরি সেভ করতে পারো, তাহলে তুমি 8টা ল্যাচ দিয়ে 8 বিট মেমোরি সেভ করতে পারবা, তাই না? তো ঠিক সেরকম আমাদের যে মেমোরি ডিভাইস গুলো থাকে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না, সেগুলো কিন্তু অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, যে তোমার এই যে ল্যাচের কথা যেটা বলছে, যে এখানে হচ্ছে কোনো ক্লক সিগন্যাল থাকবে না। ঠিক আছে, ল্যাচ হচ্ছে মেমোরি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করবে, বাট এখানে কোনো ক্লক সিগন্যাল থাকবে না। বাট ফ্লিপ ফ্লপও কিন্তু মেমোরি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে, কিন্তু সেখানে ক্লক থাকে। ঠিক আছে, ক্লকের উপর ডিপেন্ড করে হচ্ছে তার স্টেট গুলো কিন্তু চেঞ্জ হয়। আমি ফ্লিপ ফ্লপ হচ্ছে মাল্টি বিট মেমোরি স্টোরেজ। মাল্টিবিট মেমোরি স্টোরেজ কখন? যখন হচ্ছে তুমি তাকে অনেকগুলো ফ্লিপ ফ্লপ যখন তুমি বানাবা, মানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ যখন থাকবে, একটা ফ্লিপ ফ্লপে তো আমি 1 বিটই ইয়া করতে পারি, তাই না? স্টোর করতে পারি। মিস বলেন। মিস 1 বিটটা না একটা কোয়েশ্চেন যেটা মানে আসতেছে মিস, এখানে তো 0 আর 1 এরা কি মিস ইন্টিজার ভ্যালু হিসেবে না, মানে ওরা তো নিজেরাই জায়গা নেয় 4 বিট করে, তাহলে 1 বিটটা ওখানে কিভাবে মিলতেছে, মানে এই জিনিসটা মিস এখনো ক্লিয়ার হয়নি। তুমি শোনো, এখানে হচ্ছে তুমি যেটা বলে 1 বিট 1 কে হচ্ছে তুমি 1 কে বলছো যে 0001 এভাবে বলছো? মিস আমি বলছি মানে নরমালি আমরা পড়েছি যেটা যে একটা ইন্টিজার ভ্যালু 4 বিট মেমোরি জায়গা নেয় আর ক্যারেক্টার ভ্যালু 1 বিট, ওই হিসাবে 0 আর 1টা তো ইন্টিজার ভ্যালু হিসাবে আমরা জানি। না, এখানে ইন্টিজার ভ্যালু হিসেবে কাউন্ট করছে না, এখানে হচ্ছে তোমার এই যে ধরো যে কিউ এর যে ভ্যালুটা, হ্যাঁ কিউ এর ভ্যালু হচ্ছে 1 আসতেছে, মানে সে হচ্ছে একটা বিটই নিচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছো? সে একটা বিটই নিচ্ছে। জি মিস বুঝছি। বা যখন সে 0 আসবে, সে একটা জায়গায় সে নিচ্ছে, সে একটা জায়গায় নিচ্ছে। ঠিক আছে, একটা জায়গায়। আচ্ছা, তাহলে আমরা এসআর ল্যাচের আমি সময় দিয়েছি, আশা করি সবাই হচ্ছে লজিক সিম্বলটা ড্র করেছো না? সার্কিটটা কি জি, ড্র মিস। করেছো? এখন সার্কিটটা ড্র করো। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এসআর ল্যাচটা তৈরি করেছিলাম ন্যান্ড গেট দিয়ে। সবার কি খাতায় সেটা আছে? মিস ল্যাব ক্লাসে তো দেখা যায় প্রোটিয়াসে করি, তো সবকিছু খাতায় তোলা হয় না। খুবই ভালো কথা, চলো আমরা এখন খাতায় তুলবো। সুন্দর করে ন্যান্ডটা আগে তোলো, ন্যান্ডের ক্যালকুলেশন আগে করবা, তারপরে নরের ক্যালকুলেশন নিজে নিজে করবা। আর আমার সাবজেক্টের জন্য কিন্তু আলাদা খাতা থাকবে। ঠিক আছে, অনেকে এরকম করে না যে একটা খাতার মধ্যে এই সাবজেক্টও সেই সাবজেক্টও, এরকম করবা না, একটা পার্টিকুলার খাতা তোমরা মেইনটেইন করবা এই সাবজেক্টের জন্য। চলো আমি তোমাদের সাথে লিখি। ওকে, চলো আমরা তাহলে একটু এখন একটু আমরা ক্যালকুলেশন শুরু করি, পড়াশোনা শুরু করি। সবাই কিন্তু এখন আমরা লিখবো, ন্যান্ড গেটেরটা লিখবো। ন্যান্ড গেটটা হচ্ছে মিসের সাথে তোমরা করবা, আর নর গেটেরটা তোমরা নিজেরা নিজেরা করবা, করে আমাকে বলবা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে এসআর ল্যাচ using NAND gate। ওকে, তাহলে আমরা হচ্ছে দুটো NAND গেট নিব।
NAND গেটের দুটো ইনপুট থাকবে, একটা ইনপুটের নাম দিব হচ্ছে, বলো যখন NAND গেট দিয়ে SR ল্যাচ বানাবো তখন হচ্ছে উপরে S নিচে R নাকি উপরে R নিচে S? উপরে এস উপরে S S নিচে R। উপরে S নিচে R। আর এই যে তোমার এই প্রথম NAND গেটের যে দ্বিতীয় ইনপুটটা সেটা কোথায় যাবে? আর যাবে হচ্ছে আমার কিউ বারে। আর দ্বিতীয় NAND গেটের প্রথম যে ইনপুটটা সেটা যাবে আমার কিউ আউটপুটে। এটার নাম হচ্ছে কিউ, এটার নাম হচ্ছে কিউ বার। তাহলে আমরা বলেছি যে এসআর ল্যাচ হওয়ার জন্য আমার কিউ আর কিউ বারকে একে অপরের অপোজিট হতে হবে, ভাইস ভার্সা হতে হবে, ঠিক আছে? কিউ যদি 1 হয় কিউ বারকে 0 হতে হবে, কিউ যদি 0 হয় কিউ বারকে 1 হতে হবে, না হলে সেটা ল্যাচ হবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বলেছি, আরেকটা হচ্ছে যে আমাদের এটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে? ডাটাকে স্টোর করার ক্ষমতা তার থাকতে হবে, যে কোনো এসআরআর এর যে কোনো কম্বিনেশনের জন্যই হোক তাকে ডাটাটা স্টোর করতে হবে। তো যারা হচ্ছে বিজ্ঞানী, যারা আবিষ্কার করেছে, যারা গবেষণা করেছে, রিসার্চ করেছে, তারা করে দেখেছে যে যখন NAND গেট দিয়ে বানাচ্ছি তখন এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1 যদি রাখি তাহলে হচ্ছে আমি আগের স্টেজের ডাটাটাকে আবার হচ্ছে তুমি মানে আমি এটা আবার দেখতে পারি বা শো করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি বলেছি, প্রথম কেসে আমরা চিন্তা করব কি, প্রথম কেসে হচ্ছে আমি চিন্তা করব যে আমি কি চিন্তা করব, কেন চিন্তা করব, আমরা ক্যালকুলেশনটা কেন করছি? ট্রুথ টেবিলটা বের করার জন্য, ঠিক আছে? তাহলে ট্রুথ টেবিলে আমার ইনপুট কি কি? ট্রুথ টেবিলে আমার ইনপুট হচ্ছে এস আর আউটপুট হচ্ছে কিউ আর কিউ বার। নরিন আমাকে মনে করাবা, ক্লাস শেষ হওয়ার একটু আগে আমাকে মনে করাবা যে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। জি মিস। 0 0 0 1 1 0 1 1। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, ট্রুথ টেবিল বের করতে হবে যে এই যে চারটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশনের জন্য আমার কিউ আর কিউ বারের অবস্থাটা কেমন থাকে, তাই না? সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে বের করতে হবে। তো এখন এই বলো, আচ্ছা, আমরা যখন কার্নভ ম্যাপ শিখেছিলাম, কে ম্যাপের মধ্যে ছিল জিনিসটা যে একটা লজিক সেট চেঞ্জ করবে, যেটা আমরা হচ্ছে এখানেও দেখলাম ট্রুথ টেবিলে, যে আমরা হচ্ছে যখন এস আর আর এর ভ্যালুগুলো নিচ্ছি একটা শুধুমাত্র লজিক স্টেট চেঞ্জ করে নিচ্ছি। আর আপনি এখানে লিখলেন হচ্ছে আমরা কনভেনশনাল যেভাবে লিখেছি 000110101, এটা কি কোনো ধরনের সমস্যা হবে? তোমার কোশ্চেনটা বুঝি নাই, কি বলেছো? যেমন হচ্ছে 0001 তারপরে 11 হওয়ার কথা, তাই না? একটা কে লজিক ম্যাপের স্টেট কে ম্যাপ চিন্তা করলাম যে কারণে এইটা কি কে ম্যাপ? হ্যাঁ, এটা না কি মিস, ম্যাপ আপনার নাকি হচ্ছে ট্রুথ টেবিল? ট্রুথ টেবিল, এটা ট্রুথ টেবিলে এটাই ছিল মিস, একটু আগে যে স্লাইডটা ট্রুথ ছিল না টেবিলে কখনো লিখছো 11 তারপর 10? কখনো লিখছো ট্রুথ টেবিলে এরকম? মিস, উপরে সম্ভবত ছিল স্লাইডে। জাস্ট ওখানে দুইটা 1 1 ছিল, দুইটা বাইরে মেমোরির ছিল? জন্য দুইটা 1 1 ছিল। আরে জন্য যে বোকা, এটা দেখো থাকছে। কেন থাকছে। এই যে আচ্ছা, মিস, হ্যাঁ এই ট্রুথ টেবিলটা আছে, ঠিক আছে, ওর লিখেছে ট্রুথ টেবিলটা এরকম, কেন লিখেছে? এটা হচ্ছে ওই যে তোমাদেরকে কালকেও তো দেখালাম যে সে কি করেছে, সে দেখিয়েছে যে তোমার মেমোরি স্টেটটা সে কিন্তু এটা কার্নভ ম্যাপ হিসেবে দেখায়নি, না না তা নয়। হ্যাঁ সে অন্য কারণে দেখিয়েছে যে তোমার 10 হওয়ার পরে সে আমি 00 দিচ্ছি, এটা দেখাই, এটা দেখালে বুঝবা। 10 হওয়ার পরে হচ্ছে আমি 11 দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ ওই যে এটা যে মেমোরি স্টেট, হ্যাঁ যদি আচ্ছা। আমার মেমোরি স্টেট আমি একবারে নিচেও লিখতে পারি, আমি যেভাবে লিখেছি যে একবারে এখানে গিয়ে আমি লিখতে পারি যে মেমোরি। হ্যাঁ এখন এখানে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যেতে পারে যে মেমোরি বলতে কি বোঝাচ্ছে। মেমোরি বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে তোমার যখন আগের স্টেটে যদি 01 থাকে
তাহলে পরে তুমি যদি 1 1 দাও তাহলে 0 1 পাবা, আগের ভ্যালুটাই পাবা। আবার তুমি যখন 0 1 দিবা তখন তোমার রেজাল্ট আসবে 1 0, এরপরে তুমি যখন আবার 1 1 দিবা তখন আবার 1 0ই আসবে। ঠিক আছে, এটাকে হচ্ছে তোমার মানে মেমোরি লিখলে তুমি এক কথায় হয়তো নাও বুঝতে পারো, এই জন্য হচ্ছে এটা একটু ক্ল্যারিফাই করার জন্য বা স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য হচ্ছে ট্রুথ টেবিলটাকে এইভাবে দিয়েছে। ঠিক আছে, আর নরমালি আমরা জাস্ট 4টা স্টেপ নিয়ে কাজ হ্যাঁ করি হ্যাঁ নরমালি truth হচ্ছে table-এ। যে কোনো ট্রুথ টেবিল, হ্যাঁ যে কোনো ট্রুথ টেবিল, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নিয়ম যে তুমি যে কোনো একটা ট্রুথ টেবিল তোমাকে যদি ড্র করতে বলে বা লিখতে বলে তুমি একদম 4টা কম্বিনেশন চোখ বন্ধ করে এভাবে লিখে দিবা, এটার আউটপুট তুমি বের করবা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রুথ টেবিলের হিসাব। আর জি। কার্নফ ম্যাপের হিসাব কার্নফ ম্যাপের হিসাব, এখানেও আমরা কার্নফ ম্যাপ দিয়ে করব। হ্যাঁ একদম কার্নফ ম্যাপ যেভাবে বলে ওইভাবেই করব। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, কিছু স্ট্যান্ডার্ড ফলো করে, নিয়ম ফলো করে, ওইভাবেই থাকবে জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা যাই হোক তোমাকে থ্যাংক ইউ, তুমি জিনিসটা তুললা, কারণ হচ্ছে কি যে দেখো অনেক স্টুডেন্টেরই হয়তো এটা নিয়ে ডাউট থাকতে পারে, ওদের ডাউটটাও ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে ট্রুথ টেবিল বের করছিলাম। তো ট্রুথ টেবিল বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে কম্বিনেশন গুলো আছে বিভিন্ন, এই কম্বিনেশন গুলো দিয়ে দিয়ে দেখতে হবে যে আমার কিউ আর কিউ বারের অবস্থা কি দাঁড়ায়। ঠিক আছে, তো প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা 0 0 দিব না, আমরা কি দিব, আমরা 0 1 দিব বা 1 0 দিব। ঠিক আছে, তো আমরা প্রথমে দেই, এটা মুছে ফেলি, মুছে ফেলি। এখন আমি দিব হচ্ছে ফার্স্টে যে s is equal to 1, r is equal to 0। এই অবস্থায় আমার কিউ এর ভ্যালু কি আসবে আর কিউ বারের ভ্যালু কি আসবে দেখি চলো। s এর ভ্যালু হচ্ছে কি বলেছে 1, r এর ভ্যালু হচ্ছে 0। তাহলে কি করতে হবে, এই ধরনের ক্যালকুলেশনে প্রথমেই বলেছি যে NAND গেটের ট্রুথ টেবিলটা চিন্তা করবা, যখন নর গেট দিয়ে করবা তখন নর গেটের ট্রুথ টেবিল চিন্তা করবা। এখন NAND গেট আছে, সো NAND গেটের ট্রুথ টেবিলটা আমি চিন্তা করব কি যে NAND গেটে যদি যে কোনো একটা ইনপুট 0 থাকে তাহলে তার আউটপুট অবশ্যই 1 হবে। তো এখন আমার এই NAND গেটে হচ্ছে একটা ইনপুট 0, তাহলে অবশ্যই কিউ বার ইজ ইকুয়াল টু 1 হবে, এখানে 1 হবে, সো কিউ বার ইজ ইকুয়াল টু 1। কিউ বার যখন 1 পেয়ে গেলাম, কিউ বার 1টাকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি ইনপুট হিসেবে। এখন 1 আর 1 NAND করলে হবে 0, সো আমি কি দেখতে পেলাম যে হ্যাঁ আমার কিউ আর কিউ বার একে অপরের অপোজিট। তাহলে যখন আমার S1 আর 0 তখন আমার কিউ হচ্ছে 0, কিউ হচ্ছে 0, কিউ বার হচ্ছে 1 হলো। জি মিস। এটা ভালো করে বুঝো, একটু পরে নর গেট করতে দিব, সেটা তোমরা নিজেরা নিজেরা করবা, একদম আমি বলে দিব না কিছু। আচ্ছা, তো এখন এখন আমার কাজ কি হবে, যে এখন আমার কাজ হবে এস কেও হাই আর কেও হাই করে দেখবো যে আসলে কিউ আর কিউ বারের ভ্যালু আগের স্টেজের ভ্যালুটা দেখায় কিনা। ঠিক আছে, আচ্ছা সবুজ দিয়ে দেখাই। তাহলে কি করব, এখন এস এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 1, আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 1, এস এর ভ্যালু তো 1ই ছিল, চেঞ্জ হবে না, আর এর ভ্যালু চেঞ্জ হবে 1 হবে। এখন দেখো দুটা NAND গেটেই হচ্ছে আমার ইনপুট কি, মানে এখানেও হচ্ছে একটা ইনপুট 1, এখানেও একটা ইনপুট 1, তো কোথাও তো 0 নাই যে তুমি একদম ডিরেক্টলি 1 বসাই দিবা, তাই না? সো তোমার এখন কি লাগবে, এখন তোমাকে হচ্ছে আরেকটা ইনপুট লাগবে, আরেকটা ইনপুট ছাড়া তোমার হবে না। তো এখন তুমি কি করবা, ইনিশিয়ালি ধরে নাও যে কিউ 0 ছিল, আগের স্টেজে তো কিউ 0 তাই না, কিউটাকে ফার্স্টে তুমি আনো, 0 কে আনো এখানে, 0 কে যদি তুমি এখানে আনো তাহলে কি হবে, 0 আর 1 মিলে NAND করলে কত হবে, 1 হবে। এই 1 হ্যাঁ 1 হবে, তখন এই নতুন 1টা চলে যাবে এখানে, নতুন 1টা যদি চলে যায় এখানে তাহলে 1 আর 1 কে NAND করলে হবে 0। তাহলে কি দেখতে পাচ্ছি যে আগের স্টেপে বা আগের স্টেজে আমার যে ভ্যালুগুলো ছিল কিউ আর কিউ বারের এখনো তাই শো করছে এই কম্বিনেশনের জন্য, তার মানে এই কম্বিনেশনটা মেমোরি হিসেবে কাজ করছে। ঠিক আছে, একটা কেস দেখলাম। এখানে হচ্ছে আমি আমার নিজের মতো করে আউটপুট যেটা ইচ্ছা সেটা ধরে রাখতে রাখলে হতো, যেরকম হচ্ছে প্রথমে আপনি কিউটা 0 ধরে
করলে আমি যদি হচ্ছে কিউ বারটা ধরে করতাম তাও তো হচ্ছে সেম একই রেজাল্টই আসবে। হ্যাঁ, আমি কিউ ধরে করেছি, কিউ বার ধরে করলেও সেম রেজাল্ট আসবে। আচ্ছা, এখন কেস 2 এর কথা চিন্তা করো। কেস 2 কি হবে? কেস 2 হবে হচ্ছে আমার s এর ভ্যালু 0, r এর ভ্যালু 1। বলো, s এর ভ্যালু হচ্ছে 0, r এর ভ্যালু হচ্ছে 1। এখন বলো, এই NAND গেটে ইনপুটটা 0, তাহলে এখানে অবশ্যই 1 হবে না? জি মিস। এই 1টা চলে আসবে এখানে ইনপুট হিসেবে, 1 আর 1 0 হবে না? জি মিস। এখন আমরা সেকেন্ড স্টেপের জন্য করি, লিখে ফেলি এখানে s যখন 0 আর যখন 1, তখন আমার q এর ভ্যালু হচ্ছে 1 আর q বার এর ভ্যালু হচ্ছে 0। এখন আমি দেখব যে যখন আমার s এর ভ্যালু 1, r এর ভ্যালু 1, তখন কি আমার আগের স্টেজের ভ্যালু গুলোকে আমি রিটেইন করতে পারি কিনা। ঠিক আছে, অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এখন কি হবে, আমার s এর ভ্যালু 1, r এর ভ্যালু 1, তাহলে এখন দুটো NAND গেটেই হচ্ছে 1। সো আমি ক্লিয়ার করে বলতে পারছি না যে আমার আউটপুটটা ডেফিনেটলি এটাই হবে। সো আমার আরেকটা ইনপুট দরকার। তো আমি ইনপুট হিসেবে এখন আগের স্টেজে কিউ কি ছিল, কিউটাকে নিয়ে দেই। কিউ ছিল 1, তো 1টাকে নিয়ে দিই এখানে 1। ঠিক আছে, কিউটাকে আনলাম, চাইলে কিউ বার কেও আনতে পারি। ঠিক আছে, তাহলে 1 আর 1 NAND করলে কি হবে, এই যে সবুজ দুটা 1 আর 1 এখন তার নতুন ভ্যালু, 1 আর 1 NAND করলে হবে হচ্ছে 0। এই 0টা চলে যাবে হচ্ছে এখানে, 0 আর 1 NAND করলে কি হবে 1। সো দেখতে পাচ্ছি যে আমার আগের প্রিভিয়াস স্টেজের ভ্যালুগুলোকে সে রিটেইন করছে 1 0। তাহলে ট্রুথ টেবিলে গিয়ে আমি এই কন্ডিশনের জন্য লিখি যে যখন s 0 আর 1, তখন হচ্ছে আমার ভ্যালু আসে হচ্ছে 1 0। ঠিক আছে, and তারপরে হচ্ছে আমরা এখন দেখব কেস 3। আমি কি ফাস্ট যাচ্ছি? দেখো আস্তে আস্তে যাই। এখানে দেখি আমরা কেস 3। কেস 3 তে বলেছি যে s equals to 0, r equals to 0। তোমরা তো জানো হ্যাঁ যে কেস 3 হচ্ছে ইনভ্যালিড স্টেট। ইনভ্যালিড স্টেট কিভাবে আসে সেটা হচ্ছে এখন আমরা ভেরিফাই করে বের করব, তাই না? আমরা ভেরিফাই করব যে আসলে এটা ইনভ্যালিড স্টেট কিনা। সো কিউ আর কিউ বারের ভ্যালু হচ্ছে আমরা এখন বের করব। তাহলে দেখো s এর ভ্যালু হচ্ছে 0, r এর ভ্যালু হচ্ছে 0। তাহলে দুটারই হচ্ছে, দুটা NAND গেটেরই হচ্ছে ইনপুট 0। তাহলে এখানে Q1 আসার কথা, কিউ বারও 1 আসার কথা। ঠিক আছে, 1 আর 1 আসার কথা, যেটা কিনা হওয়ার অবশ্যই কথা না, কারণ হচ্ছে কিউ আর কিউ বার একে অপরের অপোজিট হবে। সো মোটামুটি কিন্তু আমাদের একটা কন্ডিশনের ভায়োলেশন হয়ে গেল। ঠিক আছে, একটা কন্ডিশনকে সে ফুলফিল করলো না। এখন দেখি আমরা যে ঠিক আছে বাবা তোমরা এটা করলা না, এখন s আর r যখন 1 হয় তখন কি তোমরা মেমোরি হিসেবে কাজ করো নাকি তাও করো না সেটা দেখবো। তাহলে s এর ভ্যালু 1, r এর ভ্যালু 1। এখন তুমি ধরে নাও যে q কে আনলাম, q হচ্ছে 1 এখানে, তাহলে 1 আর 1 কে NAND করলে আসবে হচ্ছে 0, আর এই 0 চলে যাবে হচ্ছে এখানে, তাহলে 0 আর 1 কে NAND করলে আসে কত 1। ঠিক আছে, সো এখানে দেখছি যে কিউ এর আগের ভ্যালুকে সে দেখাচ্ছে, শো করছে, বাট কিউ বারের আগের ভ্যালুকে সে শো করছে না। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু চলে আসবে কত, কিউ এর ভ্যালু আসে হচ্ছে
1 আর কিউ বারের ভ্যালু চলে আসে হচ্ছে 0। তার মানে আগের স্টেজের যে ভ্যালু সেটা সে ফুললি রিপিট করছে না, তার মানে সে এখন মেমরি হিসেবে কাজ করছে না। ঠিক আছে? আবার কারো কারো যদি সন্দেহ থাকে ম্যাডাম কিউ কে কেন নিলাম, কিউ বার কে কেন নিলাম না, চলো কিউ বার কে নেই। চলো কিউ বার কে নেই, কিউ বার কে নিয়ে দেখি হয় কিনা। এস হচ্ছে 1, আর হচ্ছে 1, এই 1টা এখানে না লিখে এই 1টা এখানে লিখি। এই যে এস এর নতুন ভ্যালু হচ্ছে 1, আর এর নতুন ভ্যালু হচ্ছে 1। এখন কিউ বার কে নিয়ে আসি, কিউ বার হচ্ছে 1 1 1 আর 1 ন্যান্ড করলে কি হবে, 0 হবে। হ্যাঁ, এখন এই 0টা চলে আসবে এখানে, তাহলে 0 আর 1 ন্যান্ড করলে কি হবে, 1 1। তার মানে এখন কিউ বার সেম আছে, কিন্তু কিউ এখন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কি হলো তাহলে, কিউ এর ভ্যালু হয়ে গেল 0, কিউ বারের ভ্যালু হয়ে গেল 1। ঠিক আছে, অপোজিট হচ্ছে, কিন্তু আগের স্টেট মেমরি স্টেট হিসেবে কিন্তু হচ্ছে না, কাজ করছে না। ঠিক আছে, তাহলে আমি বলবো যে যখন এস আর আর দুটাই যখন 0, তখন এই অবস্থাটাকে আমি বলবো ইনভ্যালিড কন্ডিশন। দেখো আমি এখানে রাখি, তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবা। রাখি। হয়েছে সবার? জি মিস। এই বাকিটা জি, উত্তর miss। দাও। জি মিস, এটা আছে। আচ্ছা, তাহলে এখন কি কাজ হবে, এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এসআর ল্যাচ ইউজিং, মিস যেটা ইনভ্যালিড ওটাকে কি আমরা ট্রুথ টেবিলে এভাবে লিখবো যে 1 or 0? এভাবেও লেখা যায়, অনেক বইয়ে হয়তো এভাবেও আমি দেখেছি। আমার মনে হয় কি মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইনভ্যালিড, এটা লিখি, অথবা অনেক বই দেখেছি যে এরকম ক্রস দেয়, ডোন্ট কেয়ার। আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইনভ্যালিড লেখাটা। আচ্ছা, তো আমার ডিয়ার স্টুডেন্টস, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নর গেট দিয়ে আপনারা এসআর ল্যাচটা ডিজাইন করে আমাকে ট্রুথ টেবিলটা লিখে দেখাবেন। এই যে একটা নর গেট মনে আছে, এই যে জি একটা নর মিস। গেট, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার। ঠিক আছে, এটা হচ্ছে কোনটা এস কোনটা আর আমি বলবো না, একবার বলেছিলাম। হ্যাঁ, তোমার ন্যান্ড গেট দিয়ে তুমি যদি এস আর ল্যাচ করো, উপরে এস নিচে আর, নর গেট দিয়ে যদি তুমি ল্যাচ করো তাহলে উপরে আর নিচে এস। বিষয়টা পড়ে কি বলবো মিস? হ্যাঁ, কেস 1 বলবা। কেস 1 কি কনসিডার করবা, আমি বলে দিই কেস 1 কি কনসিডার করবা। কেস 1 এ কনসিডার করবা হচ্ছে S1 আর 0। সেক্ষেত্রে মিস কিউ আসবে হচ্ছে 1, কিউ বার আসবে 0।
এই সবাই খাতায় করো এটা। জি মিস করেছি এটা। বলো কিউ এর ভ্যালু কি আসে? 1 আসবে, 1 কিউ বারের ভ্যালু আসে 0। 0 এরপরে আমি কি করব বলো তো, কারো আইডিয়া আছে? 0 s এর 0 ভ্যালু 1, আমরা 1 1 দিয়ে 0 1 দিয়ে ন্যান্ড ল্যাচে আমরা যখন মেমোরি স্টেটটা দেখেছি, ভেরিফাই করেছি, তখন আমরা S1 করেছি আর 1 করেছি। নর গেটে যখন আমরা ভেরিফাই করব যে মেমোরি স্টেট কিনা, তখন আমরা S0 আর 0 দিয়ে করব। ঠিক আছে? নর গেটে হচ্ছে, নর গেট দিয়ে যে ল্যাচ বানাচ্ছো, সেই নর ল্যাচে হচ্ছে তোমার 0 0 স্টেটটা হচ্ছে মেমোরি। ট্রুথ টেবিলটা এখানে লিখি আমি, S আর কিউ, কিউ বার বের করো আসে কিনা এই ভ্যালু। S0 আর R0 হলে কিউ আর কিউ বারের ভ্যালু কি সেম আসে কিনা বের করো। আসে জি মিস, মিস। আসে মিস। আচ্ছা, তাহলে তোমরাই বলো, যখন S এর ভ্যালু 1 R এর ভ্যালু 0 1 0, তখন কি আসে আমার ভ্যালুটা 1 0, 0 আর 0 0 তে হচ্ছে সে মেমোরি হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপর বলো কেস 2। সবাই বলবা না, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। কেস 2 তে হচ্ছে S0 R1, এখন কিউ আর কিউ বারের ভ্যালু। তো 0 1 আর 3। ইয়েস মিস আচ্ছা, বলো তো তুমি কেস 2 এর জন্য কি হবে কিউ আর কিউ বারের ভ্যালু? Q0 Q bar 1 Q0 Q বার 1 ক্যালকুলেশন করেছো? ক্যালকুলেশন করেছো বলো। এখানে s s যদি 0 হয় আর যদি 1 হয় তাহলে কি হবে বলো। একটা নর গেটের ট্রুথ টেবিল পড়ো, যে কখন আমি শিওর করে আউটপুটটাকে কিছু একটা বানাতে পারবো। মিস নর গেটে মিস একটা 1 থাকলে 1 হয়। নর গেটে যদি দুইটা ইনপুটের একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1 1, তাহলে এই কিউ হচ্ছে 1 হচ্ছে, তাই তো? ইয়েস মিস আর তাহলে এই নর গেটের আউটপুট কি আসবে? মিস 0 আসবে এটা। এই 1টা এখানে চলে আসবে, তাই না? জি মিস ভুল হচ্ছে। তাহলে 0 আর 1 কে তুমি যদি নর করো তাহলে কি আসবে? মিস 0 0। তাহলে কিউ আসবে 1, কিউ বার আসবে 0। ঠিক আছে, এখন S0 আর R0 এর জন্য কিউ আর কিউ বার কি সেম আসে? বের করো, সবাই বের করো, জিজ্ঞেস করবো যে কোন একজনকে। মিস সেম আসে। উপরের জিনিসটা একটু উল্টা হবে না মিস? মিস তাহলে তো আমাদের কেস আর কেস টু এটা 1 যদি থাকে 0 আসার কথা না আউটপুট মিস? উপরেরটা উল্টা। মিস শুধুমাত্র যখন 0 0 তখনই 1 আসে, বাকি সব ক্ষেত্রেই 0। নর গেটের যে ট্রুথ টেবিলটা বলবো সেটা। জি মিস, যদি একটা 1 থাকে। ম্যাম মিস 0 সেই 0 হিসাবে কেস 1টা ভুল হচ্ছে আমার। আমার নর গেটে যদি 0 0 থাকে তাহলে শুধু 1 আসে, বাকি কেসেসে 0। ম্যাম এক নাম্বার 1 যদি একটা ইনপুট হয় তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে হচ্ছে 0। 0 মিস 0, তাহলে কিউ আসবে কত? কিউ আসবে 0। এখানে যদি তখন 0 চলে আসে, 0 0 কে নর করলে হবে হচ্ছে 1। রোল 1 ঘুমাচ্ছে নাকি রে? তাহলে না মিস আমি ভুলে বলে ফেলেছি উল্টাটা। আচ্ছা সমস্যা নেই,
তাহলে হচ্ছে কিউ 0 আর কিউ বার হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 0 1 এর জন্য 0 1, ওকে। এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। আর তোমরা বলছো যে মেমরি হিসেবে কি কাজ করছে? জি মিস, জি মেমোরি মিস। হিসেবে কাজ করবে যে যে। মিস মেমরি হিসেবে কাজ করবে কিনা বলো। 0 0 কে বলবে বলো, যে কোনো একজন আমাকে এক্সপ্লেইন করে বলো। রোল 17 আছো? রোল 17 তামিম, Yes, ma'am. বলো তো মেমরি। হ্যালো হ্যাঁ মিস ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস শুনতে পাচ্ছি। মিস হ্যালো আচ্ছা রোল 17 একটু অপেক্ষা করো, একজন জানি কি বলবে, বলো। মিস নর গ্রেডটাকে আমরা এভাবে বলতে পারি না যে যদি একটা 1 থাকে তাহলে হচ্ছে আমাদের মানে 1 থাকলে হচ্ছে 0 আসবে আউটপুটে। হ্যাঁ সেটাই তো বললো, সবাই তো তাই বললো যে যদি একটা ইনপুট যদি 1 1 হয় হয় তাহলে হচ্ছে আউটপুটে তাহলে 0 আমার আসবে। আউটপুট অবশ্যই 0 হবে। এটা জি। আমরা নর গেটের ট্রুথ টেবিল থেকে হচ্ছে আমরা বের করতে পারি জিনিসটা, ঠিক আছে? নর গেটে হচ্ছে a b y 0 0 0 1 1 0 1 1। বলো নর গেটের ট্রুথ টেবিল বলো। 0 0 করলে হচ্ছে কি হবে 1 1 বাকি সব 0 0। 1 করলে হচ্ছে 0 হবে, তাই না? জি মিস বাকি সব 0। 0 1 করলে হচ্ছে 0 হবে, 1 1 করলে হচ্ছে 0 হবে। তাহলে কি দেখতে পাচ্ছি যে আমার যদি একটা ইনপুট 1 থাকে তাহলে আমার আউটপুট অবশ্যই 0 হয়, ঠিক আছে? তাহলে আমার একটা ইনপুট যদি 0 হয়, সরি একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট অবশ্যই 0 হবে নরের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এখন রোল 17। ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তুমি বলো যে যখন আমি আর কে 0 করে ফেলবো, এস কে 0 করে ফেলবো, তখন কি আমি এই আগের ভ্যালুটাকে আমি আবার রিটেইন করতে পারি? কিভাবে পারি বলো। এস কে আর আর কে যদি আমি 0 করে ফেলি ম্যাম, তাহলে ওটা তো আমার মেমরি হিসেবে কাজ করছে। কারণ এখান থেকে আমাদের যে ভ্যালুটা এই যে Q1 থেকে যাচ্ছে ম্যাম, এখানে তো মানে ম্যাম এক্সপ্লেন করতে পারছি না, বাট ম্যাম তুমি আমাকে আসলে বলো যে কিভাবে যে এখানে বলি। এস হচ্ছে 0 আছে আর 0 আছে, এখন তুমি কোনটাকে নিবা বলো। যে কোনো একটা তোমার আহ, একটা ইনপুট তো নিতে হবে, মানে আউটপুট থেকে তো একটা ইনপুট তোমাকে ফিডব্যাক হিসেবে নিতে হবে। যেহেতু নর গেটের ক্ষেত্রে যদি একটা ইনপুট 1 হতো তাহলে শিওরলি বলতে পারতাম যে আমার আউটপুট হচ্ছে 0, কিন্তু এখানে দুটারই একটা করে ইনপুট হচ্ছে 0 করে, সো আমি জি ম্যাম। শিওরলি বলতে পারছি না যে আমার আউটপুটটা কি। জি আমাকে ম্যাম। আরেকটা ইনপুট জানতে হবে। তো আরেকটা ইনপুট হিসেবে তুমি কিউ কে জি নাও। ম্যাম। হ্যাঁ কিউ কে নাও তুমি এখানে। এস হচ্ছে 0, এই কিউটা চলে আসবে এখানে 0, তাহলে 0 আর 0 নর করলে কি আসবে বলো। রোল 17 0 আর 0 যদি নর করো তাহলে কি আসবে? 1 ম্যাম, শুনতে ক্লিয়ারলি পাচ্ছেন? বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি 1 আসবে। তারপর এই 1টা চলে যাবে জি হচ্ছে ম্যাম। এখানে, তাই না? 0 জি আর ম্যাম। 1 কে এখন নর করো, কত আসবে? 0। 0। তাহলে তুমি বলো যে কিভাবে এস 0 আর আর 0 হলে এটা মেমরি হিসেবে কাজ করে। কারণ ম্যাম এখানে যদি S0 আর R0 থাকে তাহলে তো এটার উপর আমার আউটপুটটা ডিপেন্ড করছে না। সুতরাং এর আগের কিউ আর কিউ বার ছিল, ওইটা আমার যখন ইনপুট হিসেবে যাবে সেটার উপর ডিপেন্ড করে আমার আউটপুটটা হচ্ছে। এজন্য আগে যদি সেখানে 1 থাকে তাহলে সেটা যদি ওখানে আর এর ইনপুট হিসেবে যায় তাহলে সেখানে 0 আসবে, আর ওখানে যদি কিউ বারের মধ্যে 0 থাকে সেটা যদি এস এর ইনপুট হিসেবে যায় তাহলে সেটা হচ্ছে 1 থাকবে। এজন্য আগের যে মেমোরি ছিল সেটাই রিটেন হচ্ছে। ঠিক আছে আচ্ছা মিস, তাহলে বলো। হ্যাঁ মিস হচ্ছে উপরে আর নিচে এস, এটা কোনো ডেফিনেট কারণ আছে মিস নাকি এমনি? ডেফিনিট কারণ হচ্ছে কি যে তোমার ক্যালকুলেশনটা বা ট্রুথ টেবিলটাকে হচ্ছে এরকম বানানোর জন্য তুমি যদি এস আর আর যদি অপোজিট করে দাও তাহলে কি হবে, তোমার হচ্ছে ট্রুথ টেবিলটা তখন ডিফারেন্ট হয়ে যাবে। বা
যারা আর কি জিনিসটা করেছে এই প্যাটার্নটা যারা বের করেছে তারা এভাবেই রেখেছে, হ্যাঁ, এন্ড আচ্ছা। জিনিসটা এইভাবেই প্র্যাকটিস হয়ে আসছে। জি ঠিক আছে, এটাই রিজন, আর কোনো আলাদা কোনো রিজন নেই। ঠিক আছে, এখন দেখো নর গেট দিয়ে যখন আমি বানাচ্ছি, হ্যাঁ, নর গেট দিয়ে যখন আমি বানাচ্ছি একটা ল্যাচকে, তখন দেখো যে ল্যাচ, আচ্ছা মজার একটা কথা বলতে ভুলে গেছি, যে ল্যাচ মানে কি জানো? ল্যাচের বাংলা কি? মানে আঁকড়ে ধরা বা এরকম কিছু। রাইট, আঁকড়ে ধরা বা ছিটকিনি, আমরা যে দরজার লকটা বলি না ছিটকিনি, সেটাকে বলে হচ্ছে ল্যাচ, বা ল্যাচের যদি তুমি বাংলাটা বলো তাহলে সেটাকে ছিটকিনি বলতে পারো, বা কোনো কিছুকে আটকানো বা লক করা, এটাকে বলে হচ্ছে ল্যাচ। তাহলে ল্যাচ কথাটা কেন, লক করা থেকে ল্যাচ কথাটা কেন, এটার নাম ল্যাচ কেন? দেখো তুমি এই ট্রুথ টেবিলটা খেয়াল করো, যে যখন তোমার এস, এস আমরা কি বলেছি, এস হচ্ছে সেট, হ্যাঁ, এস হচ্ছে সেট, আর হচ্ছে রিসেট। ঠিক আছে, তার মানে সেট মানে কি, সেট মানে বলেছি যে 1, আর রিসেট মানে হচ্ছে 0। তার মানে তোমার সেট যখন 1 হয়, দেখো এই এই জিনিসটা এইভাবে হচ্ছে না যে আমার আউটপুটটা, আমার হচ্ছে এস আর আর এর বিভিন্ন কম্বিনেশনের জন্য আমার আউটপুটটা হচ্ছে একসময় সেট অবস্থায় থাকছে, মানে হাই অবস্থায় থাকছে। কখন আমার আউটপুটটা হাই অবস্থায় থাকছে, দেখো যখন আমার এস হাই তখন আমার কিউ হাই, ঠিক আছে না? তার মানে আমার এস যখন হাই অবস্থায় থাকছে তখন আমার আউটপুটটা সেট অবস্থায় থাকছে। সেট মানে কি, 1 অবস্থায় থাকছে। যখন আমার ইনপুটটা যখন আর হাই, আর মানে বলেছি না রিসেট, যখন রিসেট হচ্ছে 1 বা আর হচ্ছে 1, তখন আমার আউটপুটটা কি, তখন আমার আউটপুটটা হচ্ছে 0 বা রিসেট। বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। কি হচ্ছে তাহলে, যে সেট রিসেট কথাটা কোথা থেকে আসছে আর ল্যাচ কথাটা কোথা থেকে আসছে, যে যখন আমার সেটের ভ্যালু 1 বা যখন আমার এস এর ভ্যালু হাই, যখন আমার সেট কন্ডিশন থাকছে, তখন আমার আউটপুটটা সেটে লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমার রিসেট কন্ডিশনটা কাজ করছে তখন আমার আউটপুটটা রিসেটে লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারটা থেকে, হ্যাঁ, এই ধারণাটা থেকে হচ্ছে এটার নামকরণ করা হয়েছে ল্যাচ। ঠিক আছে, মিস আজকে অ্যাটেন্ডেন্স আমাদের অ্যাটেন্ডেন্সটা আচ্ছা কেস 3, কেস 3 কি হলো? আমি স্টেজ 3 ইজি আছে মিস, এটা আগের মতো। S1 R1 R1 সবাই খাতায় করে রাখবা, ঠিক আছে? জি মিস Q0 Q0 আসবে। ওকে, তাহলে আশা করি আমাদের ল্যাচ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না? জি আর মিস। বাসায় অবশ্যই করবা। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপে যাব। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু বলো দেখি কারা কারা আছে এখানে। অলমোস্ট সবাই ছিলাম মিস। একটু দেখা যায় যে অনেকে মনে হয় মিস আপনাকে পার্সোনালি মেসেজও করেছে, নেটের প্রবলেমের কারণে মাঝখানে আর থাকতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে রাখি। আচ্ছা একটু দেখি কে কে আছে। রোল 1 আছে, 2 আছে, 3 আছে। আমাকে একটু ইয়া করো, রেসপন্স করো। 1 প্রেজেন্ট মিস। 2 প্রেজেন্ট মিস। 3 প্রেজেন্ট মিস। 4 প্রেজেন্ট ম্যাম। 5 Yes, ma'am. 6 Yes, miss. 7 Present miss. 8 Present miss. 9 Present miss. 10 Ma'am. 11 Yes, ma'am. 12 Yes, ma'am. 13 মিস আমাদের 13 নেই মিস, মানে আমাদের নেই। 13 হচ্ছে মানে কখনোই ছিল না বা চলে গেছে। জি জি, মিস নাই। 13 নাই। 14 Yes, miss. 14 আছে, ওকে। 15 Present miss. 16 Present miss. 16 আবার বলো তো 16 শারমিন জাহান আছে। 17
Yes, ma'am. 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Present, Miss. 22, Yes, Miss. 23, Present, Miss. 24, মিস 24 Miss আপনাকে মেসেজ দিয়েছে হয়তো মিস, ওর নেটটা নেই, রেসপন্সও করেছিলেন মিস রেসপন্স করেছিল ফার্স্টে। আচ্ছা ঠিক আছে 24 আছে, তারপর 28 সরি 25, Present, ma'am. 26, 26, 26 কি আমাকে লিখেছে কিছু? আমাকে লিখেছে 24 আর 37 present 25 নাই 25 তো আছে। সো প্রেজেন্ট দিয়েছে। কোথায় 25 Yes, ma'am. 25. আচ্ছা 26 26 26 নাই 27 Yes, ma'am. 28 Yes, ma'am. 29 Yes, ma'am. 29 Yes, ma'am. 30 Present, Miss. 31 Yes, miss. 31 আরেকবার বলো Yes, miss. 32 Yes, Miss. 33 33 নাই 34 Present, miss. 35 মিস আমাদের 35 ও নাই। 35 নাই 36 Yes, miss. 37 Yes, miss. 38 Yes, miss. 39 প্রেজেন্ট মিস। 40 40 41 Present, ma'am. 42 Ma'am, it for মিস 42 নাই। মিস 26 ও বারবার ইন হচ্ছে বাট বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ও মিস মেসেজ দিয়েছে বাট লিখার আগেই ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা 26 প্রেজেন্ট 33 কোনো খবর আছে 40 কোনো খবর আছে আচ্ছা ঠিক আছে তাহলে 35 আর 13 হচ্ছে অলওয়েজ অ্যাবসেন্ট রোল 33 কারেন্ট চলে গেছে আর ওর চার্জ শেষ হয়ে গেছে। ওই 33 তো আমাকে কোনো টেক্সট কিছু করলো না ওর চার্জ শেষ হয়ে গেছে মানে ও হটস্পট ইউজ করে। আচ্ছা ঠিক আছে মিস অ্যাবসেন্ট কি তাহলে শুধু রোল 40? রোল 33 আর রোল No, Miss, আমি present. আচ্ছা মিস রোল 40। ঠিক আছে রোল 40 আছে রোল 33 তো আমাকে কিছু বললো না বা ও তো কে জানলা যে ও হটস্পট অন করে চার্জ শেষ হয়ে গেছে রোল 19 রোল 19 জানলা রোল 19 তুমি জানলা তুমি কিভাবে জানলা ম্যাম ওর ও কালকে রাত্রি ম্যাম ওর কি বলে ইলেকট্রিসিটি নাই। থাক আর খাবার আপ দিতে হবে না ফ্রেন্ডকে আমাকে বলছিল না রোল 33 অ্যাবসেন্ট ঠিক আছে তাহলে আজকে ক্লাস শেষ আমাদের আবার আগামী কালকে আমি লিংকটা দিয়ে দিব তোমাদের গুগল ক্লাসরুমে ঠিক আছে জি মিস। ওকে ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস।